হ্যালো মাধ্যমিক এক্সপিরিয়েন্ট, আমি সৌমেন। ওয়েলকাম টু আওয়ার রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল। তোমাদের কিছুদিন আগে টেস্ট পরীক্ষা হয়েছে আর তারপর টেস্ট পেপার বেরিয়ে গেছে, আর আমাদের চ্যানেল নিয়ে এসছে তোমাদের জন্য টেস্ট পেপারের সলিউশন। আমি এই তোমাদের ফিজিক্যাল সায়েন্সের যে টেস্ট পেপার আছে, এবিটিএ টেস্ট পেপার, সেই টেস্ট পেপারের যে ফার্স্ট যে সেট আছে সেই সেটের সলিউশন করব। শুধু ফিজিক্যাল সায়েন্স না, আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে সমস্ত কিছু সলিউশন। তাই লাইফ সায়েন্স, ম্যাথামেটিক্স, বাংলা, ইংরেজি এই সমস্ত কিছু সলিউশনের জন্য আমাদের চ্যানেলের হোম পেজে যাবে। হোম পেজে গিয়ে করে তোমরা প্লে লিস্টে দেখবে এবিটিএ টেস্ট পেপার আর ডাব্লিউবিটিএ টেস্ট পেপার। এই দুটো টেস্ট পেপারেই আলাদা করে প্লে লিস্ট বানানো আছে মাধ্যমিক স্টুডেন্টদের জন্য। তোমরা কিন্তু অবশ্যই গিয়ে সেখান থেকে দেখতে পারো। তো চলো শুরু করা যাক। দেখো, ফিজিক্যাল সায়েন্সের প্রথমে যে আমাদের এমসিকিউগুলো থাকে, আমরা প্রথমে এমসিকিউ আলোচনা করব, তারপরে যে আমাদের 1 নাম্বার থাকে সেগুলো আলোচনা করব, 2 নাম্বার আলোচনা করব এবং লাস্টে 3 নাম্বার। আমরা সব কোশ্চেন কিন্তু এখানে নিয়ে এসেছি। কোনো কোশ্চেন 90 নাম্বার তোমরা এখান থেকে দেখতে পাবে। তোমরা লাস্ট অবধি ভিডিওটা অবশ্যই দেখো, আর ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। একা দেখলে হবে, বন্ধুদেরকেও দেখাও ভিডিও। তো চলো, ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো, গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী। গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী কি হয়? এই ইনফ্রারেড রশ্মি কি হয়? গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী হয়ে থাকে। তারপরের কোশ্চেন দেখো 1.2, লিটার অ্যাটমসফিয়ারে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান, মানে আর এর মান জিজ্ঞেস করছে কি এককে? লিটার অ্যাটমসফিয়ার এককে জিজ্ঞেস করছে। আমরা কি জানি লিটার অ্যাটমসফিয়ার এককের মান কত হয়ে থাকে? 0.0821 এর মান হয়ে থাকে। আর 8.314 মানটা হয় জুল এককে, আর 8.314 × 10⁷ এর মানটা হয়ে থাকে আর্গ এককে। এটা ভালো করে তোমরা অবশ্যই মনে রাখবে। আর ক্যালোরি এককে হয়ে থাকে 1.97 ক্যালোরি। তারপরের কোশ্চেন দেখো 1.3 কি বলেছে? কত মোল হাইড্রোজেনের সঙ্গে 2 মোল অক্সিজেনের বিক্রিয়ায় 4 মোল স্টিম উৎপন্ন হবে? এটা করার জন্য তোমাকে হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় যে স্টিম উৎপন্ন হচ্ছে সেই রিঅ্যাকশনটা জানতে হবে। সেই রিঅ্যাকশনটা কি? সেই রিঅ্যাকশনটা হচ্ছে H2 2H2 প্লাস O2 থেকে 2H2O। এখানে তাহলে কি বলেছে? আমরা দেখতে পাচ্ছি রিঅ্যাকশনটাতে 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেন বিক্রিয়া করে 2 মোল জল উৎপন্ন করে, 2 মোল স্টিম উৎপন্ন করে। এখন আমাকে কি বলেছে যে কত মোল হাইড্রোজেনের সঙ্গে 2 মোল অক্সিজেনের বিক্রিয়ায় 4 মোল স্টিম উৎপন্ন হবে। তাহলে স্টিম কত দরকার আমার? 4 দরকার। এর 4-এর জন্য জাস্ট 2 দ্বারা গুণ হয়েছে, তাহলে এটাও 2 দ্বারা গুণ হবে এবং এটাও 2 দ্বারা গুণ হবে। তাহলে কত দরকার? 4 মোল হাইড্রোজেনের সাথে 2 মোল অক্সিজেন বিক্রিয়া করলে আমরা 4 মোল জল পেয়ে যাব। তাহলে এখানে কি হবে? 4 মোল স্টিম উৎপন্ন করার জন্য কত লাগবে আমাকে? 4 মোল হাইড্রোজেন কিন্তু আমাদের লাগবে। তারপরের কোশ্চেন দেখো 1.4, বলছে কোনো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক মানে কার মান বলে দিয়েছে আমাকে? আমাকে বলে দিয়েছে আলফা মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হয়, বিটা মানে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। আমাকে কি করেছে এখানে? এখানে বিটার মানটা বলে দিয়েছে। বিটার মানটা কত বলে দিয়েছে? 2 × 10⁻⁵ পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, মানে কি জিজ্ঞেস করেছে? আলফা সমান কত হবে আমাকে জিজ্ঞেস করেছে। আলফার সাথে বিটার সম্পর্ক আছে, আমরা জানি আলফা বিটা গামা তিনজনকার সম্পর্ক আছে। সম্পর্কটা কি হয়ে থাকে? যে আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3 হয়ে থাকে। তাহলে আমাকে এখানে কি করেছে ওরা? আমাকে বিটার মান বলে দিয়েছে, আলফার মান জিজ্ঞেস করেছে। তাহলে বিটার মান কত দেওয়া আছে? 2 × 10⁻⁵ পার ডিগ্রি সেন্টিগ্রেড বাই 2। 2 দিয়ে কেটে যাবে, তাহলে পাবো 1 × 10⁻⁵ পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কত হবে এখানে? 1 × 10⁻⁵ পার ডিগ্রি সেন্টিগ্রেড হবে অ্যান্সার। তারপরের কোশ্চেন দেখো 1.5 কি বলেছে? সমান্তরাল কাঁচফলকের মধ্য দিয়ে আলোক রশ্মির প্রতিসরণ হলে মোট চ্যুতি কত হয়? এই যে সমান্তরাল কাঁচফলকে যদি আলোক রশ্মি পাস করে ও চ্যুতি হয় না, কি হয়? শুধু পার্শ্ব সরণ হয়। এর প্রমাণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই প্রমাণটা ভালো করে দেখবে। কি হয়? শুধুমাত্র কি হয়? কোনো রকম কোনো চ্যুতি হয় না, শুধুমাত্র পার্শ্ব সরণ হয়ে গেলে চ্যুতির পরিমাণ কত হয়? 0 ডিগ্রি। তারপরের কোশ্চেন দেখো 1.6, দৃশ্যমান বর্ণালীর যে বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম সেটি হলো। দৃশ্যমান বর্ণালীর মধ্যে কটা দেখতে পাই আমরা? বেনিয়া সহকলা, একবারে বেগুনি থেকে লাল অবধি। মনে রাখবে কার ক্ষেত্রে কি? এই মনে রাখার টেকনিক আছে তোমাদের, বেনিয়া সহকলা মনে রাখলেই হয়ে যাবে। মনে রাখবে এখানে থাকে বেগুনি দিয়ে শুরু হয় আর লালে শেষ হয়। মনে রাখবে কি? এই যে ল্যামডার মান, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করে থাকে। আমাকে ল্যামডার মানেই জিজ্ঞেস করেছে তরঙ্গ দৈর্ঘ্য। এর মান মনে রাখবে, এর ক্ষেত্রে সব থেকে কি হয়? কম হয়, আর এর ক্ষেত্রে কি হয়? এর ক্ষেত্রে বেশি হয়। এখানে শুরু হয় কত? 380 ন্যানোমিটারে শুরু হয় আর এখানে 700 ন্যানোমিটারে শেষ হয়ে যায়। এটা মনে রাখবে তোমরা যে 380তে শুরু হচ্ছে বেগুনি আর 700তে হচ্ছে লাল। তাহলে কত আছে তোমাদের? 380 ন্যানোমিটার। এ হচ্ছে বেগুনি, তাহলে সব থেকে কম কার হবে? অবশ্যই সব থেকে কম হবে বেগুনির। তারপরের কোশ্চেন দেখো, পরিবাহিতাঙ্কের একক। পরিবাহিতাঙ্ক মানে কি জানি আমরা?
রোধাঙ্কের অনুন্নককে আমরা পরিবাহিতাঙ্ক বলে থাকি, তাহলে ওর একক কি হবে, ওর একক হবে ওহম ইনভার্স ইন্টু সেন্টিমিটার ইনভার্স। কিন্তু ওহম ইনভার্স যেটা আছে না, এই ওহম ইনভার্সকে আমরা মো আকারেও লিখতে পারি, কারণ এটাকে উল্টে দিলে কি আছে, এম এইচ ও মো, তাহলে মো ইন্টু সেমি ইনভার্স। তো এখানে দেখো কিন্তু ওহম ইন্টু সেমি ইনভার্সটা দেয়নি, ওরা কি করেছে, মো ইন্টু সেমি ইনভার্সটা দিয়েছে। অনেক সময় না আমরা কি জানি, অনেক সময় ওহমের চিহ্ন কেমন হয়ে থাকে এরকম, অনেক সময় চিহ্নটাকে এরকম উল্টেও দিতে পারে, এটা হচ্ছে মোয়ের কিন্তু চিহ্ন। তারপরের কোশ্চেন দেখো কি বলেছে, তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহী রোধাঙ্ক কি হয়, তাপমাত্রা যদি বাড়ানো হয় অর্ধপরিবাহী রোধাঙ্ক কি আস্তে আস্তে কমে যায়, তাহলে তাপমাত্রা বৃদ্ধি করে অর্ধপরিবাহী রোধাঙ্ক কি হবে, কমে যাবে বা হ্রাস পাবে। তারপরের কোশ্চেন দেখো 1.9, 92 এ 235 এই মৌলটির পরমাণুর প্রথমে একটি আলফা বিঘটন, প্রথমে কি হয়েছে একটি আলফা বিঘটন, তারপরে দুটি বিটা বিঘটন হলে সৃষ্ট পরমাণুর ভর সংখ্যা কত হবে। তোমরা একটা জিনিস মনে রাখবে, যখন কোনো পরমাণু থেকে আলফা কণা বেরিয়ে যায় উপরের সংখ্যা 4 কমে নিচের সংখ্যা 2 কমে, আর যদি কোনো জায়গা থেকে বিটা কণা বেরিয়ে যায় নিচের সংখ্যাটা 1 বৃদ্ধি পায়, উপরের সংখ্যার কিন্তু কোনো পরিবর্তন হয় না। আর একটা জিনিস মনে রাখবে, উপরের সংখ্যাটা বললাম না, এটাকে বলি আমরা ভর সংখ্যা। কোনো পরমাণুর মধ্যে উপরের সংখ্যাটা বলি ভর সংখ্যা, আর নিচের সংখ্যাটাকে বলি হচ্ছে আমরা পরমাণু ক্রমাঙ্ক, এটাকে বলছি আমরা পরমাণু ক্রমাঙ্ক। তাহলে আলফা কণা বেরোলে পরমাণু ক্রমাঙ্ক 2 কমে, ভর সংখ্যা 4 কমে, আর বিটা কণা বেরিয়ে গেলে পরমাণু ক্রমাঙ্ক 1 বৃদ্ধি পায়। তাহলে কি হয়েছে, প্রথমে একটি আলফা বিঘটন হয়েছে, তারপরে দুটি বিটা বিঘটন হয়েছে, ভর সংখ্যা। তাহলে বিটার সঙ্গে ভর সংখ্যার কোনো সঙ্গ নেই, তাহলে কোনো যায় আসে না বিটা কণা নিয়ে, তাহলে আমাকে দেখতে হবে কি একটি আলফা কণা বেরিয়েছে, আলফা কণা বেরোলে কত কমে বললাম, উপরটা 4 কমে যাবে, তাহলে উপরটা কত আছে 235 থেকে 4 কমে গেলে কত হবে, 235 মাইনাস 4 সমান 231, 231, তাহলে কত হবে, ওর ভর সংখ্যা হবে 231। তারপরের কোশ্চেন দেখো, কোন মৌলটি সন্ধিগত মৌল নয়, কোন মৌলটি সন্ধিগত মৌল নয়। মনে রাখবে এখানে এই যে ম্যাগনেসিয়াম আছে, এই ম্যাগনেসিয়াম কিন্তু সন্ধিগত মৌল নয়, ম্যাগনেসিয়াম কিন্তু সন্ধিগত মৌল নয়। ওকে কি বলি আমরা, ওকে বলি আমরা ক্ষারীয় মৃত্তিকা মৌল, ম্যাগনেসিয়াম হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা মৌল। তারপরের কোশ্চেন দেখো, ধাতব পরমাণু আয়নে পরিণত হওয়ার সময় কি হয়। ধাতব আয়ন মানে কি হবে, ও যখন কিসে পরিণত হচ্ছে, ধাতব পরমাণু যখন আয়নে পরিণত হচ্ছে ও কি করে, ও ইলেকট্রন ত্যাগ করে এবং কি হয়, জারিত হয়। মানে যারা ধাতু হয় তার টেন্ডেন্সি হচ্ছে সবসময় কি করা, সবসময় টেন্ডেন্সি হচ্ছে তারা ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যাটায়নে পরিণত হওয়া, আর ইলেকট্রন ছেড়ে দিচ্ছে মানে সেই প্রসেসটাকে আমরা কি বলছি, সেই প্রসেসটাকে বিজারণ বলছি, আর যে হচ্ছে তার ক্ষেত্রে কি হচ্ছে, সে জারিত হচ্ছে। এটা কিন্তু ভালো করে মনে রাখবে তোমরা। তারপরে দেখো 1.12 কোশ্চেন কি বলেছে, একটি রূপোর গয়নায় সোনার প্রলেপ দিতে হলে এনএড রূপে কি ব্যবহার করা হবে। মনে রাখবে যখন কোনো জিনিসের উপর কোনো জিনিসের প্রলেপ দেওয়া হয়, যার প্রলেপ দিতে চাইছি তাকে রাখবো আমরা এনোডে, আর যার উপর প্রলেপ দেবো তাকে রাখবো আমরা ক্যাথোডে। তাহলে এখানে কি করেছি, রূপোর গয়নার উপর প্রলেপ দেবো কার, সোনার, তাহলে রূপকে রাখবো কোথায়, ক্যাথোডে, আর সোনাকে রাখবো কোথায়, সোনাকে রাখবো এনোডে। আর আমাকে ওটাই জিজ্ঞেস করেছে এনোড রূপে কি ব্যবহার করা হয়, মনে রাখবে এনোড রূপে ব্যবহার করা হয় সোনা, সোনার সংকেত হচ্ছে AU, আর AG মানে হচ্ছে রূপো। এই এখানে এই অপশনগুলো দেওয়া আছে না, এগুলোকে ব্যবহার করা হয় তড়িৎ বিশ্লেষ্য রূপে, তাহলে এখানে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করা হবে এই যে KAUCN এর হোল 2, এটাকে কিন্তু তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করা হবে, আর এনোড রূপে ব্যবহার করবো আমরা AU কে। তারপরে 1.13 কোশ্চেন দেখো কি বলেছে, আয়রন পাইরাইটিসকে অতিরিক্ত বায়ুতে পোড়ালে যে গ্যাস পাওয়া যায়। আয়রন পাইরাইটিসকে অতিরিক্ত বায়ুতে পোড়ালে আমরা SO2 গ্যাস পাই। এখান থেকে ছিল না যে সালফিউরিক অ্যাসিড যখন আমরা প্রিপারেশন পড়ছিলাম, ছিল না যে সালফারকে বা আয়রন পাইরাইটিসকে এই দুজনকে যদি আমরা অক্সিজেনের প্রেজেন্সে পড়াই তাহলে তো SO2 গ্যাস পাই, সেই SO2 গ্যাসের সঙ্গে অক্সিজেন রিঅ্যাকশন করে SO3 পাচ্ছি, তারপর SO3 এর সঙ্গে রিঅ্যাকশন করে আমরা SO3 এর সঙ্গে সালফিউরিক অ্যাসিড রিঅ্যাকশন করে ওলিয়াম পাচ্ছি, তারপর ওলিয়ামের সঙ্গে জল মিশিয়ে সালফিউরিক অ্যাসিড পাই। তাহলে আমাকে ফার্স্ট স্টেপটা এখানে জিজ্ঞেস করেছে আয়রন পাইরাইটিসকে অতিরিক্ত বায়ুতে পড়ালে আমরা SO2 গ্যাস পাই। তারপরে 1.14 এর কোশ্চেন দেখো কি বলেছে, পিতলের উপাদান। পিতলের উপাদান কি হয়, মনে রাখবে পিতলের উপাদান হচ্ছে কি জিঙ্ক আর কপার, এই মিশ্রণটাকে আমরা কি বলে থাকি, পিতলের উপাদান হয়ে থাকে। তারপর 1.15 এর কোশ্চেন দেখো বলছে, এলপিজির সিলিন্ডার থেকে গ্যাস লিক করলে যে তীব্র দুর্গন্ধ পাওয়া যায় তা হলো তার যে যৌগটির কারণে, তা কি। এই যে এলপিজি গ্যাস থাকে না, আমাদের বাড়িতে যখন গ্যাস লিক হয় কি একটা গন্ধ আসে, দুর্গন্ধ আসে, এটা কিন্তু গ্যাসের নিজস্ব কোনো গন্ধ নেই, ওই গ্যাসটাকে দুর্গন্ধ করার জন্য বাইরে থেকে একটা যৌগ মেশানো হয়, ওই যৌগটা হচ্ছে কি ওই মার্কেপটান,
হয় ইথাইল মারক্যাপটান বা মিথাইল মারক্যাপটান, এই দুটো যৌগকে মেশানো হয় যাতে গ্যাসটা যদি লিকেজ হয় আমরা বুঝতে পারি। এমনিতে গ্যাসের মধ্যে থাকে বিউটেন, আইসোবিউটেন, প্রোপেন থাকে, ওইখান থেকে কিন্তু কোনো গন্ধ পাই না, এমনি গ্যাসের কোনো গন্ধ নেই। কিন্তু কি হয়, কিন্তু এই ইথাইল মারক্যাপটান ব্যবহার করলে গ্যাস থেকে একটা বাজে গন্ধ আমরা পেয়ে থাকি। ইথাইল বা মিথাইল মারক্যাপটান, এটা কিন্তু মনে রাখবে তোমরা। দেখো বিভাগ কয়ের যে কোশ্চেন ছিল আমাদের এমসিকিউ শেষ। এরপর আমরা 1 নম্বরের কোশ্চেনগুলো দেখবো। ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে, বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালান বিকিরণ হয়? মনে রাখবে ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ারে কি হয়, এই ভ্যান অ্যালান বিকিরণ কথা হয় ম্যাগনেটোস্ফিয়ারে। তোমরা কি করবে, 1 নম্বরের কোশ্চেন আমি অ্যান্সার বলে দিচ্ছি, তোমরা পেন পেপারে কিন্তু অবশ্যই লিখে নেবে। আর ভিডিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। এখানে কি হয়, ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ারে কি হয়, এই ম্যাগনেটোস্ফিয়ারের মধ্যে আমরা ভ্যান অ্যালান বিকিরণ দেখতে পাই। তারপরের কোশ্চেন দেখো, বলছে কোন ব্যাকটেরিয়া দ্বারা প্রাণী ও উদ্ভিদের বর্জ্য পদার্থের বিয়োজন পদ্ধতির সাহায্যে বায়োগ্যাস উৎপন্ন করা হয়? এই যে ব্যাকটেরিয়া, কোন ব্যাকটেরিয়া? মিথানোজেনিক ব্যাকটেরিয়া। কোন ব্যাকটেরিয়ার সাহায্যে করা হয় এটা? মিথানোজেনিক। মিথানোজেনিক এই ব্যাকটেরিয়ার সাহায্যে আমরা কি করে থাকি, ওই যে প্রাণী ও উদ্ভিদের যে বর্জ্য পদার্থের বিয়োজন করা হয় ওই ব্যাকটেরিয়ার সাহায্যে করা হয়। তারপর অথবা কোশ্চেন দেখো কি বলেছে, তাপন মূল্যের এসআই পদ্ধতিতে একক। তাপন মূল্যের এসআই পদ্ধতি একক হয়ে থাকে, মনে রাখবে জুল পার কেজি। কি হয়ে থাকে, জুল পার কেজি হচ্ছে এসআই পদ্ধতিতে একক। তারপরের কোশ্চেন দেখো কি বলেছে, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের পিভি লেখচিত্রের প্রকৃতি কি হয়? কি জিজ্ঞেস করেছে, পিভি লেখচিত্র। এটি আমরা কোনখান থেকে পেয়েছিলাম, বয়লের সূত্র থেকে পেয়েছিলাম। তাহলে পিভি লেখচিত্রের প্রকৃতি কেমন দেখতে? পিভি লেখচিত্র দেখতে এরকম প্রকৃতির হয়ে থাকে, এদিকে যদি পি আঁকি আর এবার যদি ভি আঁকি দেখতে কেমন হয়, এরকম প্রকৃতির দেখতে হয়। এটাকে কি নেচারের হয়, সমপরাবৃত্ত। এটাকে কি বলছি আমরা, এটাকে বলছি আমরা সমপরাবৃত্ত, এই প্রকৃতির হয়ে থাকে লেখচিত্রের। তারপরে দেখো জিজ্ঞেস করছি 2.4, এসটিপিতে 22.4 লিটার আয়তনের CO2 গ্যাসের অনুসংখ্যা কত হবে? এসটিপিতে কত বলেছে, 22.4 লিটার। আমরা কি জানি যে এসটিপিতে 22.4 লিটার মানে হচ্ছে 1 মোল। তাহলে 1 মোল সমান যদি 22.4 লিটার হয়, যে 1 মোল সমানই কত হয়, 22.4 লিটার। তাহলে 1 মোলে তো পাচ্ছি আমরা 22.4 লিটারে বলে দিয়েছে। কার জিজ্ঞেস করেছে, CO2 গ্যাসের অনুসংখ্যা জিজ্ঞেস করেছে। আর 1 মোলে কতগুলো অণু থাকে, অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। তাহলে অনুসংখ্যা কত হবে, 6.023 গুণিত 10⁻23টি অণু থাকবে। তাহলে এখানে দেখো অণু থাকবে 6.023 × 10⁻23টি। তারপরের কোশ্চেন দেখো 2.5 কি বলেছে, যে কোনো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারণ গুণাঙ্কর মধ্যে কোনটি তার একান্ত নিজস্ব ধর্ম? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে তার নিজস্ব ধর্ম, আর আপাত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে কি, ওই উপাদান প্লাস তরল, ওই যে তরলটাকে যে পাত্রের মধ্যে রেখেছি তার উপাদান প্লাস তরল, এই দুটোর উপর নির্ভর করে থাকে হচ্ছে কি আপাত। আর প্রকৃতির হচ্ছে কি শুধুমাত্র তরলের নিজস্ব প্রকৃতি। আমাকে ওটাই জিজ্ঞেস করেছে তরলের একান্ত নিজস্ব ধর্ম কার আছে, এই প্রকৃত প্রসারণ যেটা আছে এইটা হচ্ছে তার একান্ত নিজস্ব ধর্ম। তার অথবা কোশ্চেনটা দেখো, তারপরে লোহা ও পিতলের তৈরি দ্বিধাতব পাতকে বরফের মধ্যে রাখলে কোন ধাতুটি ভিতরের দিকে বেঁকে যাবে? যখন আমরা লোহা ধরে, এরকম লোহা রাখা আছে আর তার নিচে পিতল রাখা আছে, আমরা যখন হিট দিই তখন কি হয়, হিট দেওয়ার সময় দেখি যে পিতলটা বেশি পরিমাণে বাঁকে আর লোহাটা কি হয়, লোহাটা একটু কম পরিমাণে বাঁকে হিট যখন আমরা দিই। তোমরা এটা বইয়ে দেওয়া আছে, ভালো করে দেখবে। কিন্তু এখানে কি বলেছে, বরফের মধ্যে রেখেছে মানে কি করছে, টেম্পারেচারটাকে কমাচ্ছে। টেম্পারেচার বাড়ালে যদি পিতলের পরিমাণটা বেশি পরিমাণে বৃদ্ধি পায়, তাহলে কমালে ওরটাই বেশি পরিমাণে কমবে। তাহলে কাঠটা কোন দিকে বেশি বাঁকবে, তাহলে মনে রাখবে এখানে বেশি বাঁকবে হচ্ছে তোমার যে পিতল আছে, লোহা ও পিতল, এই পিতলের ক্ষেত্রে কি হবে, পিতলের দিকে বেশি পরিমাণে বাঁকবে। তারপরের কোশ্চেন দেখো 2.6 কি বলেছে, চোখের দীর্ঘ দৃষ্টিজনিত ত্রুটি দূর করতে কি ধরনের চশমা ব্যবহার প্রয়োজন? এখানে মনে রাখবে আমরা কি ব্যবহার করবো, উত্তল লেন্স। উত্তল লেন্সের চশমা ব্যবহার করলে কি হবে, এই যে দূরদৃষ্টি বা দীর্ঘ দৃষ্টিজনিত ত্রুটি আছে সেটা দূর হবে। কি ব্যবহার করবো আমরা, উত্তল লেন্স। তারপরে 2.7 পরের পেজে যাবো আমরা। দেখো 2.7 কি কোশ্চেন জিজ্ঞেস করেছে,
ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণে উপাক্ষীয় রশ্মির আপতনের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা কেন্দ্র সম্পর্ক মানে কি জিজ্ঞেস করেছে, আর আর এফ এর সম্পর্ক জিজ্ঞেস করেছে। আমরা কি জানি সম্পর্কটা কি হয়ে থাকে, সম্পর্কটা হয়ে থাকে আর সমান 2f, বা এরকম লিখতে পারি f সমান r/2। এইটা আমার সম্পর্ক কার সাথে, ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধ। তারপরে জিজ্ঞেস করেছে 2.8 এ বিওটি এককের সংজ্ঞা লিখো। কি জিজ্ঞেস করেছে, বিওটি এককের সংজ্ঞা, বোর্ড টেড ইউনিট, এটা জিজ্ঞেস করেছে। বিওটি এককের সংজ্ঞা কি হবে মনে রাখবে, দেখো যে 1 কিলোওয়াট তড়িৎ ক্ষমতা সম্পন্ন যদি কোনো বস্তুকে আমরা 1 ঘন্টা চালাই তাহলে যে পরিমাণ শক্তি খরচ হবে সেটাকে আমরা কি বলছি, বিওটি একক। মনে রাখবে এখানে কি হয়, 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটা বস্তু যদি 1 ঘন্টা যায় তাহলে যে পরিমাণে তড়িৎ শক্তি ব্যয়িত হবে সেটাকে আমরা কি বলছি, 1 বিওটি। তোমরা আশা করি লিখতে পারবে, আর যদি লিখতে না পারো তোমাদের তড়িৎ চ্যাপ্টারটা আছে ওই বইয়ে কিন্তু বিওটি এককের সংজ্ঞা দেওয়া আছে, আশা করি অবশ্যই লিখতে পারবে। তারপরের কোশ্চেন দেখো কি জিজ্ঞেস করেছে, এসআই এককে আধানের একক কি হয়। এসআই এককে আধানের একক মনে রাখবে কি হয়, কুলম্ব কি হয়ে থাকে, কুলম। এসআই এককে আধানের একক হয়ে থাকে কুলম। আর সিজিএস পদ্ধতিতে হয় স্ট্যাট কুলম, মনে রাখবে এটা, সিজিএস পদ্ধতিতে স্ট্যাট কুলম আর এসআই পদ্ধতিতে হয় কুলম। তারপরে দেখো 2.9 এর কোশ্চেন কি জিজ্ঞেস করেছে, বর্তমানে আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী আর্থ তারের বর্ণনা কি করা হয়। বর্তমানে আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী আর্থিং তারের রং হয় হলো হলুদ বা সবুজ। এটা মনে রাখবে কি হয়, হলুদ বা সবুজ, এই কালার দিয়ে আমরা কি করি, আর্থিং তারটাকে আমরা নির্দেশ করে থাকি। তারপরে 2.1 এর কোশ্চেন দেখো, 1.0 কি বলেছে, কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্য শক্তির উৎস। কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্য শক্তির উৎস হয়ে থাকে, যেখানে কি হয় সংযোজন, সূর্যতে কি হয়ে থাকে সংযোজন, আর আমরা যে সমস্ত পারমাণবিক চুল্লি আছে ওখানে হয় নিউক্লিয় বিভাজন। তাহলে এখানে কি ধরনের রিঅ্যাকশন হয়ে থাকে, নিউক্লিয় সংযোজন। এটা হচ্ছে কার উৎস, এখানে নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার মাধ্যমে কি হয়, সূর্য থেকে আমরা শক্তিটা পাই। তারপরে জিজ্ঞেস করেছে যে কোন পুরাতাত্ত্বিক বস্তুর বয়স নির্ধারণ করতে কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়। দেখো ডাব্লিউবিটি আগের কোশ্চেনে পেয়েছিলাম আমরা, আগের যে সেটটা আলোচনা করেছিলাম তখন পৃথিবীর বয়স নির্ণয় করতে দিয়েছিল। পৃথিবীর বয়স নির্ণয় করার জন্য কিন্তু আমরা ইউরেনিয়াম খনিতে ইউরেনিয়াম আর সিসার অনুপাত নির্ণয় করি, ওখান থেকে পাই পৃথিবীর বয়স। কিন্তু এখানে আমাকে জিজ্ঞেস করছে পুরনো বস্তুর বয়স। এখানে কি করবো আমরা, C14 কার্বনের যে তেজস্ক্রিয় অ্যাসিড আছে C14 কে ব্যবহার করলে আমরা পেয়ে যাব, মানে C14 আর C12 এই যে অনুপাত, এই অনুপাত নির্ণয় করলে আমরা কিন্তু কি নির্ণয় করতে পারি, কোনো পুরানো বস্তুর বয়স নির্ণয় করতে পারি। এখানে কি হবে তাহলে, এটা মনে রাখবে C14 কার্বনের যে 14 নম্বর অ্যাসিড ওটা তেজস্ক্রিয় হয়, এই অ্যাসিডটা ব্যবহার করলে আমরা কি করতে পারবো, পুরনো বস্তুর বয়স নির্ধারণ করতে পারবো। তারপরে 2.11 এর কোশ্চেন দেখো কি বলেছে, অতি দীর্ঘ পর্যায়ে মৌল সংখ্যা কোটি। অতি দীর্ঘ পর্যায় মানে হচ্ছে কোনটা, 6 নম্বর পর্যায়টা। মনে রাখবো 6 নম্বর পর্যায়টাকে কি বলি আমরা, অতি দীর্ঘ পর্যায় বলে থাকি। এক্ষেত্রে মৌল সংখ্যা কটা হয়ে থাকে, 32টি হয়ে থাকে। থাকে কটা, 2, 8, 8, 18, 18, 32। এটা একে থাকে দুটো, 2 থাকে 3, 4, 5, 6 আর 7টাকে আমরা বলে থাকি অসম্পূর্ণ। এখন অনেকগুলো আবিষ্কার হয়ে গেছে, এখন যে সিনথেটিক এলিমেন্ট কিছু আবিষ্কার হয়েছে, এখন 32 অবধি বলতে পারো, কিন্তু এর ভালো করে আমরা 2, 8, 8, 18, 18, 32। 6 নম্বর কটা থাকে, 32। 6 নম্বরটাকে আমরা কি বলে থাকি, অতি দীর্ঘ পর্যায় বলে থাকি। আর 7 নম্বরটাকে বলি আমরা অসম্পূর্ণ পর্যায়। 1 নম্বরটাকে বলি অতি ক্ষুদ্র, এটা কি বলি, এটা সব থেকে ছোট হচ্ছে 1 নম্বর। তারপরে দেখো 2.12 কোয়েশ্চেন বলছে পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি একটি মৌলের নাম লিখো। পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি মৌলের নাম জিজ্ঞেস করেছে। তোমরা মনে রাখবে ইউরেনিয়াম যে মৌল আছে না, ইউরেনিয়াম মৌলটার পরের যে মৌলগুলো আছে সবগুলো কি করেছি আমরা, ল্যাবে তৈরি করা হয়েছে। ওটা কোনো প্রকৃতিতে পাইনি, আমরা কি করছি, সব ল্যাবে তৈরি করেছি। ওগুলোকে সিনথেটিক এলিমেন্ট বা কৃত্রিমভাবে তৈরি এলিমেন্ট বলে থাকি। সেটা কি হয়ে থাকে, মানে এই কোশ্চেনটাকে ঘুরিয়ে করে দিয়েছে। ইউরেনিয়াম, তোমাদের কোশ্চেন পড়া না বেশি দেখেছো তোমরা, যে একটি ইউরেনিয়াম উত্তর মৌলের উদাহরণ দাও, সেখানে এইটাই করেছে, জাস্ট কোশ্চেনের ভাষাটাকে চেঞ্জ করে দিয়েছে, কৃত্রিমভাবে তৈরি। এটা মনে হবে কি, নেপচুনিয়াম বা এনপি হয়ে থাকে, হচ্ছে কি এক্সাম্পল এনপি। তারপরের কোশ্চেন দেখো 2.13 কি বলেছে, জলে দ্রবীভূত হয় এমন একটি সমযোজী যৌগের উদাহরণ। জলে দ্রবীভূত হয় চিনি। চিনি একটি সমযোজী যৌগ যেটা জলে দ্রবীভূত হয়। HCl আছে, HCl এক্সাম্পল হবে। তাহলে এখানে সব থেকে ভালো সহজ এক্সাম্পল মনে হওয়ার জন্য কি মনে রাখবে, চিনি। চিনি হচ্ছে কি, যেটি একটা সমযোজী যৌগ যেটি জলে দ্রবীভূত হয়। তারপরের কোশ্চেন দেখো 2.14 তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী।
যখন তড়িৎ বিশ্লেষণ করি আমরা কি করি, তখন আমাকে তড়িৎ শক্তি দিই, তবেই তো রাসায়নিক বিক্রিয়া সম্ভব হয় আমার। তাহলে এখানে কি মনে রাখবে, কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটাচ্ছে, এখানে তড়িৎ শক্তি। তাহলে এখানে কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটাচ্ছে, তড়িৎ শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়। তাই তড়িৎ শক্তি হচ্ছে কি দায়ী কার জন্য, রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য। তারপর 2.15 এর কোশ্চেন দেখো কি বলেছে, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয় কোন গ্যাস যার মধ্যে জ্বলন্ত পাটকাঠি ধরলে কাঠি নিভে গিয়ে গ্যাসটি নীল শিখা জ্বলে। মনে রাখবো যখন আমরা জলের তড়িৎ বিশ্লেষণ করি ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাস আর অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন গ্যাস। তোমাদেরকে পরীক্ষায় কিন্তু হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাসের অনুপাতও জিজ্ঞেস করে থাকে, ভরের অনুপাতটা জিজ্ঞেস করে থাকে। ভরের অনুপাতটা কি হবে তোমরা কমেন্ট অবশ্যই গিয়ে কমেন্ট করো, অবশ্যই কিন্তু কমেন্ট করবে যে অক্সিজেন আর হাইড্রোজেন বা হাইড্রোজেন অক্সিজেন এর অনুপাতটা কত হয়, ক্যাথোড এবং এনার্জি উৎপন্ন হচ্ছে জলের তড়িৎ বিশ্লেষণের ফলে, ওদের ভরের অনুপাতটা কত হয় তোমরা কিন্তু কমেন্টে বক্সে অবশ্যই কমেন্ট করবে। তাহলে এখানে কি হবে, ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়, এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়ে থাকে। তাহলে এখানে কোশ্চেন হয়ে গেছে। চলো নেক্সট পেজে যাওয়া যাক। এখন আমাদের এগুলো বাকি আছে, দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাতে দিয়েছে। প্রথমে বলেছে থার্মিট পদ্ধতি। থার্মিট পদ্ধতিতে কি হয়, আমরা জানি থার্মিট পদ্ধতি অ্যালুমিনিয়াম ব্যবহার করি, কিন্তু এখানে তো অ্যালুমিনিয়াম অপশন নেই। থার্মিট পদ্ধতি কি হয় তাহলে এখান থেকে, থার্মিট পদ্ধতিতে কিন্তু আমরা কি করি, অ্যালুমিনিয়ামকে ইউজ করে আমরা কিন্তু লোহা যে আকরিক আছে ওর কিন্তু কি করতে পারি, আমরা আকরিক থেকে আমরা লোহাটাকে বার করতে পারি। তারপরে দেখো অ্যামালগাম। অ্যামালগাম হচ্ছে কি সোডিয়াম Hg মানে যেখানে Hg থাকে সেখানে অ্যামালগাম বলে থাকি। তারপরে দেখো বায়োপলিমার। বায়োপলিমার মানে কোনটা হয়, যে পলিমারটা কি হয় পরিবেশে কি হয়, যে পলিমারটা জৈব পলিমারকে আমরা বলে থাকি বায়োপলিমার, ওটাকে বলছি নিউক্লিক অ্যাসিড। তারপরে পিভিসি কে কি বলছি আমরা, এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড, মানে পিভিসি হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, এর মনোমারের নামটা হচ্ছে কি ভিনাইল ক্লোরাইড। তারপরে দেখো 2.17 কি জিজ্ঞেস করছে, নাইট্রোলিম কি। এই কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। নাইট্রোলিম কি মনে রাখবে, সিএনসি CaNCN প্লাস কার্বন, এই যে মিশ্রণটাকে আমরা কি বলে থাকি, এই মিশ্রণটাকে আমরা নাইট্রোলিয়াম বলে থাকি। নাইট্রোলিয়ামের ব্যবহার একে আমরা সার হিসাবে ব্যবহার করতে পারি, একে জলের সাথে রিয়েকশন করে এখান থেকে অ্যামোনিয়া পাওয়া যায়, একে আমরা কিন্তু সার হিসাবে ব্যবহার করতে পারি। এটা তোমাদের কিন্তু জিজ্ঞেস করে থাকে। এরপরে জিজ্ঞেস করছে দেখো একটি আম্লিক গ্যাসের নাম লিখো। গ্যাস কিন্তু গ্যাসটা কি হবে, আম্লিক প্রকৃতির হবে। মনে রাখবে একটি গ্যাস আম্লিক প্রকৃতির গ্যাস হচ্ছে কি H2S গ্যাস। H2S গ্যাস কিন্তু হচ্ছে আম্লিক প্রকৃতির হয়ে থাকে। HCl কিন্তু হবে না, HCl কিন্তু তরল, HCl কিন্তু তরল হয়, HCl কেউ করবে না এখানে। একটি আম্লিক গ্যাসের এক্সাম্পল হলো কি H2S। তারপরে দেখো কি বলেছে, শৌচাগারে প্রায়শই কোন গ্যাসের গন্ধ পাওয়া যায়। শৌচাগার মানে যে ল্যাট্রিনে যে গন্ধটা পাওয়া যায়, সব থেকে বেশি গন্ধটা পাওয়া যাচ্ছে স্কুলের টয়লেটে। কোন গন্ধ পাওয়া যায়, অ্যামোনিয়া। কোন গ্যাসের গন্ধ পাওয়া যায়, আমরা অ্যামোনিয়ার গন্ধ পাই, NH3 গ্যাসের গন্ধ পাওয়া যায়। আবার দেখো জিজ্ঞেস করেছে অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাসের বিক্রিয়া একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়। মনে রাখবে অ্যামোনিয়ার সঙ্গে আমরা যদি কি করি, অ্যামোনিয়ার সঙ্গে যদি আমরা HCl গ্যাসের রিয়েকশন করে থাকি তবে গিয়ে কি উৎপন্ন হয়, আমার NH4Cl উৎপন্ন। একটা কঠিন পদার্থ, দুটো গ্যাসীয় পদার্থের বিক্রিয়া একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়, সেটা হচ্ছে অ্যামোনিয়া প্লাস HC রিয়েকশন করলে কি হয়, NH4Cl আমার উৎপন্ন হয়ে যায়। এটা হচ্ছে কি NH4Cl, এটা কঠিন পদার্থ, সাদা কালারের কঠিন পদার্থ উৎপন্ন হয়। তারপরে দেখো বিভাগ গ। আমি কিন্তু তোমাদের এই যে অ্যান্সারগুলো আছে না স্থিতিশীল উন্নয়নকে, এই অ্যান্সারগুলো আমি নিজে হাতে লিখে করে তোমাদেরকে এখানে আমি কি করেছি, এই পেজে একে অ্যাড করে দিয়েছি। তোমাদের যথেষ্ট পরিমাণে খেটেছি। তোমাদের একটাই কাজ, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো থাকলে লাইক করো, আর ভিডিওতে অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর ভিডিওটা কি করবে বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখো কি বলেছে, স্থিতিশীল উন্নয়ন কি জিজ্ঞেস করেছে, স্থিতিশীল উন্নয়ন কি এখানে মনে রাখবে। দেখো স্থিতিশীল উন্নয়ন কি, যে উন্নয়ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের ভাণ্ডারকে অক্ষত রেখে বর্তমান প্রজন্মের চাহিদা মেটায়, তাই হলো স্থিতিশীল উন্নয়ন। এর পরিকল্পনা কি একটু জিজ্ঞেস করেছে, এই জন্য কী কী পরিকল্পনার প্রয়োজন, মনে হবে গ্রিন হাউস গ্যাস নির্গমন, এটা আমাকে হ্রাস করাতে হবে, একটা পরিকল্পনা দরকার। আর কি পরিকল্পনা দরকার, ওই পরিবেশগত পরিবর্তন যেটা হচ্ছে ওর সম্পর্কে আমাকে সচেতনতা গড়ে তুলতে হবে কিন্তু সবাইকার মধ্যে, যে এই পরিবেশের ক্ষতি হলে এরকম হবে, সমস্ত মানুষের মধ্যে সচেতনতা আমাকে গড়ে তুলতে হবে। আর কি পরিবেশ বান্ধব প্রযুক্তি গড়ে তুলতে হবে আমাকে, যেগুলো কি হয়, যে সমস্ত প্রযুক্তি পরিবেশের ক্ষতি করবে না সেই সমস্ত প্রযুক্তি আমাকে কিন্তু গড়ে তুলতে হবে। এগুলো হচ্ছে কি স্থিতিশীল উন্নয়নের পরিকল্পনা। তারপরের কোশ্চেন দেখো, বলছে আদর্শ গ্যাসের আচরণ থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতির কারণ। আদর্শ গ্যাস আমাদের দু প্রকারের গ্যাস, একটা আদর্শ গ্যাস, একটা বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস কাদেরকে বলি, যারা PV7 সমীকরণ মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলি, আর বাস্তব গ্যাস হচ্ছে সমীকরণে যারা মানে না। এবার কেন মানে না, এই বিচ্যুতিটা যে হচ্ছে কেন হচ্ছে, এর জন্য দুটো কারণ থাকে। একটা কারণ কি হচ্ছে,
ওই যে গ্যাসের গতীয় তত্ত্ব ছিল না, ওই গ্যাসের গতীয় তত্ত্ব থেকে আমরা পিভি সমান NR2 সমীকরণটাতে পেয়েছি। ওই সমীকরণে যখন ওই গতীয় তত্ত্বটা বলে দিয়েছিল, ওখানে কি বলেছিল যে গ্যাসের যে অণুগুলো আছে ওই অণুগুলো করে কী রূপে ধারণা করেছিল, বিন্দু রূপে কল্পনা করেছিল। আর কি ওই যে ভলিউম ছিল, ওই ভলিউমটাকে কি করেছিল, মানে গ্যাসের যে আয়তন, ওই আয়তনটাকে কি করে মোট যে পাত্রের, আমরা কি জানি যে কোনো গ্যাসের আয়তন কি হয়, পাত্রের আয়তনের সমান যে গ্যাসের আয়তন, ওইটা ধরে নিয়েছিল। কিন্তু ওই কনসেপ্টটা ভুল ছিল। এর মনে রাখবে কি, একটা গ্যাসের গতীয় তত্ত্বে গ্যাস অণুগুলোকে বিন্দু রূপে কল্পনা করা হয়েছিল এবং কি মোট আয়তন গ্যাস আধারের আয়তনের তুলনায় নগণ্য ধরা হয়েছিল। এই জন্য কি হয়েছিল, এই জন্যই বিচ্যুতি করেছিল। আর সেকেন্ড কারণ কি ছিল, গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে বলে দিয়েছিল এরকম যে গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল কাজ করে না। কিন্তু গ্যাসটাকে যদি আমি খুব প্রেসার দিই, খুব চাপ দিই, তখন কি হয়, গ্যাসের অণুগুলি পরস্পরের মধ্যে কাছে চলে আসে এবং আকর্ষণ বল কাজ করে। ওই জন্য গ্যাসটাকে চাপ দিলে গ্যাস তরলে পরিণত হয়ে যায়। কিছু কিছু গ্যাস কি হয়, তরলে পরিণত হয়ে যায়। তরলে পরিণত হচ্ছে কেন, কারণ আকর্ষণ বল আছে বলে তরলে পরিণত হচ্ছে। ওই জন্য হচ্ছে কি, এখানে মনে রাখবে গ্যাসের গতীয় তত্ত্বানুসারে অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল ক্রিয়া করে না, এটা বলেছিল কিন্তু গতীয় তত্ত্ব অনুসারে। কিন্তু দেখা যায় কি, যে অধিক চাপে অণুগুলি কি হয়, কাছাকাছি চলে আসে, ফলে আকর্ষণ বল কিন্তু ওখানে ক্রিয়া করে থাকে। তারপরের কোশ্চেন দেখো, পরেরটা কি করেছে, এটা ম্যাথ প্রবলেম দিয়েছে। প্রবলেমটা কি দিয়েছে এখানে, প্রবলেমটা দিয়েছে এরকম যে 27 ডিগ্রি উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 500 সেন্টিমিটার কিউব, স্থির চাপে কোনো উষ্ণতায় গ্যাসের আয়তন দ্বিগুণ হবে। মানে কি, যখন এরকম টাইপের অঙ্ক দেবে প্রথমে কি করবে, কি কি ভ্যালু দেওয়া আছে আগে লিখে নেবে, আর কি জিজ্ঞেস করেছে সেটা পরিষ্কার করে লিখবে। তারপরে দেখবে যেটা দেওয়া আছে আর যেটা চেয়েছে তার মধ্যে কি সম্পর্ক জানো তুমি, সেই সম্পর্ক ইউজ করবে, তাহলে কিন্তু ম্যাথ হয়ে যাবে। দেখো আমরা এইভাবে করবো। প্রথমে কি বলেছে, 27 ডিগ্রি উষ্ণতা, মানে আমাকে কি করেছে, তাহলে T1 সমান কত বলে দিয়েছে। আর কি বলেছি, গ্যাসে কিন্তু কোনো সময়ের জন্য টেম্পারেচারকে ডিগ্রি সেন্টিগ্রেডে রাখা চলবে না, আমাকে কি করতে হবে, কেলভিনে কনভার্ট করতে হবে। তাহলে 27কে কেলভিনে কনভার্ট করলে কত হবে, 27 প্লাস 273 কেলভিন সমান কত হবে, 300 কেলভিন। এর ছিল টেম্পারেচার 1। তারপরে কি বলেছে, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন কত ছিল, 500 সেমি কিউ, মানে আয়তন V1 সমান কত ছিল, 500 সেমি কিউ। তারপরে বলেছে স্থির চাপ, মানে কি করেছে, পি আমার কি আছে, পি আমার স্থির আছে। বলছে স্থির চাপে কোনো গ্যাসের আয়তন দ্বিগুণ, বলছে কোন উষ্ণতায়, মানে আমাকে উষ্ণতা জিজ্ঞেস করেছে, মানে T2 সমান মান জিজ্ঞেস করেছে, আয়তনটা কত হবে বলছে দ্বিগুণ হবে। দ্বিগুণ মানে আগে ছিল 500, তাহলে এখন V2 মানটা কত হবে, V2 সমান হবে 500 × 2 মানে হচ্ছে 1000 সেমি কিউ হবে। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে, আমাকে এই ভ্যালু দেওয়া আছে, পি স্থির আছে, আর জিজ্ঞেস করেছে টেম্পারেচার। এরপর দেখো টি এর সাথে ভি এর সম্পর্ক, যেমন পি স্থির, যে পি স্থির মানে কি সূত্রে অ্যাপ্লাই করবো আমরা, চার্লসের সূত্রে অ্যাপ্লাই করবো। চার্লসের সূত্রে কি জানি আমরা, যে V1/T1 সমান V2/T2। আমাকে জিজ্ঞেস করেছে কি T2, তাহলে T2 সমান কি হবে, T2 সমান হবে T1 × V2/V1। T1 কত দিয়েছে আমাকে এখানে, T1 দেওয়া আছে 300 কেলভিন, V1 কত দেওয়া আছে 500, আর V2 1000, তাহলে কত হবে এখানে 1000/500, 500 2 1000, 300 2 600 কেলভিন। এই 600 কেলভিন উষ্ণতায় কি হবে, আয়তনটা কি হবে আমার দ্বিগুণ হবে। তোমরা যদি অ্যান্সারটা কেলভিনে রাখতে চাও কেলভিনে রাখতে পারো, বা যদি কারো ইচ্ছে করে এটাকে ডিগ্রি সেন্টিগ্রেডে কনভার্ট করবে তাও করতে পারো। -273 করে দিলে কি হয়ে যাবে, এটাকে এই কেলভিনটা ডিগ্রি সেন্টিগ্রেডে কনভার্ট হয়ে যাবে। তারপরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন কি বলেছে এখানে, বলছে একটি উত্তল লেন্সের সাহায্যে কিভাবে অসৎ সমশীর্ষ ও বস্তু অপেক্ষা বড় প্রতিবিম্ব গঠিত হয় বা চিত্রসহ দেখাও। তোমাকে চিত্রসহ দেখাতে বলেছে। দেখো কি করেছি, মনে রাখবে কি হয়, বস্তুটিকে যদি আমরা কি করি, এফ অপেক্ষা কম দূরত্বে রাখি, বস্তুটিকে কি করছি আমরা, এফ অপেক্ষা কম দূরত্বে রাখলে কি হবে, ওর মধ্যে অসৎ সমশীর্ষ এবং বস্তু অপেক্ষা বড় প্রতিবিম্ব গঠিত হয়। ছবিটা হচ্ছে এখানে দেখো, এর লেন্স রাখা আছে, আমি কি করেছি, এফ দূরত্বে কম দূরত্বে রেখেছি। ছবিটা আঁকার নিয়ম কি হয়, এই বরাবর একটা লাইট পাঠাবে, আর কি হবে, আর এই কেন্দ্র বরাবর একটা লাইট যাবে। এই দুটো লাইট যখন ম্যাচ করছে না, তাই জন্য আমরা কি করছি, এটাকে পিছন থেকে টেনে করে ম্যাচ করেছি এবং এখানে আমরা প্রতিবিম্ব তৈরি। যা তোমরা ছবি এঁকে করে কিন্তু অবশ্যই কি করবে, অবশ্যই তীর চিহ্নগুলো দেবে, যে লাইটটা কোন দিকে, এইগুলো কোন দিকে, তীর চিহ্নগুলো কোন দিকে যাচ্ছে, এটা কিন্তু অবশ্যই কিন্তু দেখাবে। আর কি, আর এখানে মনে রাখবে একটা জিনিস, এই যে O1 আর O2, এই O1 হচ্ছে কি বস্তুর দৈর্ঘ্য, আর L1 আর L2 হচ্ছে কি প্রতিবিম্বের দৈর্ঘ্য, এগুলো কিন্তু মেনশন করে দেবে। আর যেহেতু এখানে দেখো সব থেকে বস্তুটা কোথায় রাখলে তৈরি হচ্ছে আমার, এফ অপেক্ষা কম দূরত্বে। যখন এরকম কোয়েশ্চেন পড়বে না, যেগুলো খুব ইম্পর্টেন্ট বা কি পয়েন্ট হবে না, ওগুলোকে নিজে আলাদা কালিতে কিন্তু আন্ডারলাইন করে দেবে। তাহলে কি হবে, তাহলে তোমাদের যে স্যার খাতা দেখবে মাধ্যমিকের, সে কিন্তু তার খাতা দেখতে ভালো লাগবে, বা সে যেটা মেন পয়েন্ট সেটা কিন্তু খুব কমভাবেই সে দেখতে পেয়ে যাবে। বাট এটাকে বেশি করে হাইলাইট করা হচ্ছে বেসিক্যালি। তো কি করবে তোমরা কিন্তু এটা করবে, এটা মেনটেন করতে পারলে স্যার কি হয়, স্যার নাম্বার ভালো পাওয়া যায়।
দেখো তারপরের কোশ্চেন দেখো কি বলেছে, যে রৈখিক বিবর্ধন কাকে বলে। রৈখিক বিবর্ধন কাকে বলে, যে লেন্স দ্বারা সৃষ্ট যে সৃষ্টি হয়েছে লেন্স দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা এবং বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতার অনুপাতকে আমরা কি বলি, রৈখিক বিবর্ধন বলে থাকি। মানে প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, এইটা রেশিও নিলে যে মানটা পাবো ওকে কি বলছি আমরা, রৈখিক বিবর্ধন। একে এম দ্বারা প্রকাশ করা হয়। আর মনে রাখবে রৈখিক বিবর্ধনের কিন্তু কোনো একক নেই, এটা কিন্তু এককবিহীন রাশি হয়ে থাকে। তারপরে দেখো ওর সঙ্গে অঙ্ক দিয়েছে, অঙ্কটা কি বলেছে, যে 5 সেন্টিমিটার দীর্ঘ একটি বস্তু, মানে কি বলে দিয়েছে আমাকে, বস্তুর দৈর্ঘ্য কত বলে দিয়েছে 5, মানে বস্তুর দৈর্ঘ্য কত বলে দিয়েছে আমাকে, বস্তুর দৈর্ঘ্য বলে দিয়েছে 5, যে বস্তুর দৈর্ঘ্য সমান হচ্ছে 5 সেন্টিমিটার। আর কি বলে দিয়েছে, রৈখিক বিবর্ধন, রৈখিক বিবর্ধন সমান কত বলে দিয়েছে 5। আর আমাকে জিজ্ঞেস করেছে কি প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে, তাহলে কি জানবে, যে প্রতিবিম্বের দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য কি হয়, প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান কত হবে, তাহলে বিবর্ধন ইন্টু বস্তুর দৈর্ঘ্য, তাহলে 5 গুণিত 5 সেন্টিমিটার সমান কত হচ্ছে 25 সেন্টিমিটার। বোঝা গেল। অঙ্কগুলো কিন্তু আমি সব তোমাদেরকে করে দিচ্ছি, যে লেখা কোয়েশ্চেনগুলো আছে এই কোয়েশ্চেনগুলো আমি লিখে নিয়ে এসেছি, কারণ যদি না লিখে নিয়ে আসি ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। তোমরা কি করবে, ভিডিওটাকে পজ করে কিন্তু লেখাটা কিন্তু অবশ্যই কিন্তু নোট ডাউন করে নেবে। তারপরের কোয়েশ্চেন দেখো কি বলেছে এখানে, বলছে গৃহস্থলিতে ব্যবহারের জন্য ডিসির পরিবর্তে এসি ব্যবহার করা হয় কেন। মানে আমরা বাড়ির যে কারেন্টটা ব্যবহার করছি কারেন্টটা হচ্ছে এসি কারেন্ট, অল্টারনেট কারেন্ট, আর যেটা কেন আমরা ডিসি ব্যবহার করি না। দেখো ডিসি অপেক্ষা এসি ব্যবহারের সুবিধা কি আছে, প্রথম কথা হচ্ছে এসির সরবরাহ আর বন্টনের শক্তি হয় কম হয়। দ্বিতীয় কি সুবিধা আছে, এসির উৎপাদন খরচ ডিসি অপেক্ষা অনেক কম। আর কি সুবিধা আছে, এসি বহু দূর অবধি সম্প্রসারিত করা যায়। মানে এক জায়গায় কারেন্ট তৈরি হচ্ছে, যদি ডিসি পাঠায় না, কারেন্টটা কী হবে আমার, পাঠাতে অনেক বেশি খরচ হবে, এসি হলে কম খরচ হবে। ওই সব এই 3টা কারণের জন্য আমরা কী হয়, আরও কারণ আছে, এই 3টা মূলত কারণের জন্য আমরা কি করি, এসি কারেন্ট আমরা ব্যবহার করে থাকি। তারপরে দেখো কি বলেছে, যে বার্লোচক্রের ঘূর্ণনের কিরূপ পরিবর্তন হবে যদি 1 নম্বরে কি করি আমরা, তড়িৎ প্রবাহ বাড়ানো হয়, আর 2 নম্বরে তড়িৎ প্রবাহের অভিমুখ যদি উল্টে দেওয়া হয়। এই যে বার্লোচক্রের ঘূর্ণন আছে না, যদি আমরা কি করি, যদি আমরা তড়িৎ প্রবাহকে বাড়ানো হয় তাহলে কি হবে, ওই যে চুম্বকের চক্রটা আছে ওই চক্রটা কি হবে, আরো বেশি জোরে ঘুরতে থাকবে। আর যদি আমরা কি করি, তড়িৎ প্রবাহের অভিমুখটা উল্টে দিই, উল্টে দিলে কি হবে, আগের চক্রটা যদি বাম দিক বরাবর ঘুরছিল এখন কি হবে, ডান দিক বরাবর ঘুরবে, মানে কি হবে, উল্টো দিকে ঘুরবে। এটা কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে। আর যদি আমি কি করি, যদি আমি ওদের যে আমাদের যে এই তড়িৎ প্রবাহ যদি কমিয়ে দেওয়া হয় তখন চক্রটা কি হবে, কিন্তু কম জোরে ঘুরবে। আগে জোরে জোরে ঘুরছিল, এখন কিন্তু আস্তে আস্তে ঘুরবে যদি তড়িৎ প্রবাহটাকে কমানো হয়। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে HCl উদ্বায়ী পদার্থ কিন্তু NaCl অনুদ্বায়ী কেন। কি বলেছে, HCl উদ্বায়ী পদার্থ কিন্তু NaCl অনুদ্বায়ী কেন। এই যে HCl আছে না, HCl হচ্ছে সমযোজী পদার্থ, আর NaCl হচ্ছে কি তড়িৎযোজী পদার্থ বা আয়নীয় পদার্থ। এবার সমযোজী পদার্থ আর এটা কি তড়িৎযোজী পদার্থ। সমযোজী পদার্থের মধ্যে কি হয়, ওর মধ্যে অণুগুলোর মধ্যে আকর্ষণ বলটা কম থাকে, আর তড়িৎযোজী পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল বেশি থাকে। তড়িৎযোজীর মধ্যে কি বল কাজ করে থাকে, শীত তড়িৎ আকর্ষণ বল কাজ করে থাকে। ওই জন্য কি হয়, এরা কি হয়, অনুদ্বায়ী হয়, আর এরা উদ্বায়ী প্রকৃতির হয়ে থাকে। আকর্ষণ বল যদি বেশি হয় না, তাহলে কি হবে, প্রতিটা অণুকে ভালো করে ধরে রাখবে, সে আর উঠতে পারবে না। অনুদ্বায়ী হয়ে যাওয়া মানে ভ্যাপার অবস্থায় চলে যাওয়া বা বাষ্প অবস্থায় চলে যাওয়া, মানে তোমার গ্যাসীয় অবস্থায় চলে যাওয়া কি বলছি আমরা, অনুদ্বায়ী হয়ে যাওয়া। কিন্তু যদি কি আকর্ষণ বল বেশি হয় তখন সে কি হয়, তখন সে উদ্বায়ী হয় না, তখন সে অনুদ্বায়ী হয়। তারপরে এই কোশ্চেনটা বাকি রয়ে গেছে এখানে, দেখো কি বলেছে, C2H4 ও HF এর লুইস ডট গঠন দেখো। কি বলেছে, C2H4 আর HF এর লুইস ডট আমাকে দেখাতে বলেছে। তাহলে আমি কি করব, এর লুইস ডট স্ট্রাকচার আঁকবো। দেখো C2H4 কেমন দেখতে হয়, তাহলে C ডবল বন্ড CH, এর নাম হচ্ছে ইথিলিন। এর কি করেছে, আমাকে লুইস ডট আঁকতে দিয়েছে। তাহলে কি করে আঁকবো আমরা, দেখো লুইস ডট আঁকার নিয়ম কি আমরা জানি, যে কার্বনের বারে কটা ইলেকট্রন থাকে, 4টা। তাহলে হচ্ছে 1 2 3 4। এর পাশে আর একটা কার্বন আছে C, কটা হাইড্রোজেন আছে এখানে, এখানে আছে একটা হাইড্রোজেন, এখানেও আছে একটা হাইড্রোজেন, এখানে আছে। এরপর দেখো এর লুইস ডট আঁকা কিন্তু, আর এখানে হাইড্রোজেন বাকি আছে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন।
একটা ইলেকট্রন আর এর একটা একটা ইলেকট্রন। এরপর দেখো লুইস ডট কী করে দেখাবো আমি, এই যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন হয়ে গেছে, এরও দেখো দ্বৈত সূত্র পূরণ হয়ে গেছে, এইখানে ইলেকট্রনটা কিন্তু ভালো করে আচ্ছা এখন ঠিক আছে। তারপরে দেখো এদিকেও হয়ে গেছে এর, আর এখনও দেখো 2 ইলেকট্রন হয়ে গেছে, আর এই কার্বনটা কত ইলেকট্রন হয়েছে 2 দিয়ে 4, 4 8, আর এদিকে হয়ে গেছে দেখো 2 দিয়ে 4, 4 8, এটা হয়ে গেছে কি, এটা হয়ে গেছে আমাদের যে C2H4 আছে তার লুইস ডট। এরপর আর কি বলেছে এইচ এফের লুইস ডট দেখাতে বলেছে, কি এইচ এফের লুইস ডট। তাহলে এইচ এফ কেমন দেখতে হয়, এইচ আর এফ সিঙ্গেল বন্ড প্রকৃতির হয়। তোমরা কি করবো, হাইড্রোজেনের বাহ্যক কক্ষে কটা ইলেকট্রন থাকে, একটা, আর কে আছে এফ, এফের বাহ্যক কক্ষে কটা ইলেকট্রন থাকে 7টা, তাহলে 2 2 4 2 6 একে 7। তাহলে এই অষ্টক পূর্তির জন্য কি করবে, এই অষ্টক পূর্তির জন্য এটা হয়ে গেল, আর হাইড্রোজেনের ক্ষেত্রে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের জন্য এটা হয়ে গেল। এটা হচ্ছে এইচ এফ এর লুইস ডট। তাহলে দেখো C2H4 আর এইচ এফ এর লুইস ডট কিন্তু আমাদের হয়ে গেছে। তারপরে দেখো বলেছে কি তড়িৎযোজী ও সমযোজী যৌগের দাব্রতা ও তড়িৎ পরিবাহিতার মধ্যে পার্থক্য লিখো। সমযোজী যৌগ আর তড়িৎযোজী যৌগ। প্রথমে দাব্রতা মনে রাখবে, যারা সমযোজী যৌগ হয় না তারা সবসময় অধ্রুবীয় দাবকে দ্রবীভূত হয়। সমযোজী যৌগ কোথায় দ্রবীভূত হয়, অধ্রুবীয় দাবক। অধ্রুবীয় দাবক বলতে এখানে কি, এই বেঞ্জিন, বেঞ্জিন হচ্ছে অধ্রুবীয় দাবক, এই বেঞ্জিনে দ্রবীভূত হয় সমযোজী যৌগগুলো। আর তড়িৎযোজী যৌগগুলো কোথায় দ্রবীভূত হয়, ধ্রুবীয় দাবকে, মানে হচ্ছে জলে দ্রবীভূত হয় তড়িৎযোজী যৌগগুলো। পরিবাহিতার ক্ষেত্রে কি বলেছে, যারা সমযোজী যৌগ হয় না এরা গলিত বা দ্রবীভূত অবস্থায় এরা কিন্তু তড়িৎ পরিবহনে অক্ষম, এরা তড়িৎ পরিবহন করে না। কিন্তু যারা তড়িৎযোজী যৌগ এরা কি করে, গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় কি করে, এরা তড়িৎ পরিবহনে সক্ষম। কারণ তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে যখন গলিত বা জলে দ্রবীভূত হয়ে যাচ্ছে না, তখন ওখানে আয়ন উৎপন্ন হয়, আর আয়ন উৎপন্ন হলে সে কি করতে পারবে, তড়িৎ পরিবহন করতে পারবে। এটা ছিল কি এর মধ্যে পার্থক্য। তারপর নেক্সট কোশ্চেন দেখো 3.7 কোশ্চেন কি বলেছে, সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধক্ষেপ পড়ে তার নাম ও সংকেত লিখো। দেখো সিলভার নাইট্রেট দ্রবণ মানে কি দ্রবণ, AgNO3 কি করছে, এই AgNO3 দ্রবণে আমরা যদি কি করি, এই AgNO3 দ্রবণে আমরা যদি কি চালনা করি, H2S গ্যাস চালনা করি, তাহলে মনে রাখবে কি হয়, Ag2S এর কি হয়, এই Ag2S এর কি হয় অধক্ষেপ পড়ে, এই Ag2S এর অধক্ষেপ পড়ে। এটা হচ্ছে কি এর সংকেত, এর নাম কি মনে রাখবে, এর নাম হচ্ছে সিলভার সালফাইড। কি বলি আমরা, সিলভার সালফাইড হচ্ছে এর নাম। Ag2S এর পদক্ষেপ পড়ে এবং দেখতে হয় এটা কি প্রকৃতির, এটা দেখতে কালো প্রকৃতির হয়ে থাকে। Ag2S এর নাম ও সংকেত হয়ে গেছে। তারপরে দেখো জিজ্ঞেস করেছে কি, যে শতবিজারণ কাকে বলে, কি জিজ্ঞেস করেছে, শতবিজারণ পদ্ধতি কি। মনে রাখবে যে পদ্ধতিতে কি হয়, বাইরে থেকে কোনো রকম কোনো বিজারক পদার্থ যোগ না করে আমরা কি করতে পারি, যোগ না করে আমরা আকরিক ওই যে বাইরের যোগ না করে আমরা বিজারককে কি করতে পারি, ওই যে পদ্ধতিতে বাইরে থেকে কোনো বিজারক পদার্থ যোগ না করে আমরা কি করে অপরিবর্তিত যে আকরিক সালফাইড থাকে সে কি করে বিজারক পদার্থ রূপে কাজ করে থাকে, সেই পদ্ধতিকে আমরা কি বলে থাকি, বিজারণ পদ্ধতি বলি। মানে দেখো এই পদ্ধতি অ্যাপ্লাই করি কি জন্য বলো তো, আমরা করি ধাতুটাকে বার করে আকরিক থেকে। এরপর এর জন্য বিভিন্ন রকম পদ্ধতি আছে, কার্বন বিজারণ পদ্ধতি আছে, শত বিজারণ পদ্ধতি আছে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি আছে। এই শত বিজারণ পদ্ধতি মানে কি হয়, বাইরে থেকে কাউকে অ্যাড করতে হবে না, ওর নিজের এই যে আকরিক আছে, নিজের আকরিকই কি হিসাবে কাজ করবে, বিজারক দ্রব্য হিসাবে কাজ করবে। সেই প্রসেসটাকে বলছি আমরা শত বিজারণ পদ্ধতি। ওই জন্য বলছি যে পদ্ধতিতে বাইরে থেকে কোনো বিজারক পদার্থ যোগ করা হয় না, অপরিবর্তিত আকরিকের সালফাইড নিজেই বিজারক রূপে কাজ করে, সেই পদ্ধতিকে আমরা কি বলি, শত বিজারণ পদ্ধতি বলা হয়। তারপরের কোশ্চেন দেখো কি বলেছে, যে সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এই প্রভৃতি ধাতুগুলিকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় না কেন। একটু আগে বললাম যে কার্বন বিজারণ পদ্ধতি একটা পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা কি করি, ধাতু নিষ্কাশন করে থাকি। তাহলে কিন্তু এই সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এদের জন্য কিন্তু আমরা কার্বন বিজারণ পদ্ধতি অ্যাপ্লাই করি না। বোঝার জন্য কেন করি না, মনে রাখবো না করার কারণ কি, এই যে সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আছে না, এই সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এই সমস্ত যে ধাতুগুলো আছে, এই সমস্ত ধাতুগুলোর অক্সাইডগুলো কি হয়, হাইড্রোজেন বা কার্বন দ্বারা কিন্তু কি করতে পারা যায় না, বিজারিত হয় না, বিজারিত করতে পারা যায় না। ওই জন্য কি হয়, এই মৌলগুলির ক্ষেত্রে ওই জন্য আমরা কি করি, কার্বন বিজারণ পদ্ধতি আমরা অ্যাপ্লাই করি না। ওই জন্য কি পদ্ধতি অ্যাপ্লাই করে থাকি, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা কি করি, এই সমস্ত ধাতুগুলোকে আমরা নিষ্কাশন করে থাকি। একদম ভালো করে মনে রাখবে, এদের জন্য আমরা কি ব্যবহার করে থাকি, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে থাকি। তারপরের কোশ্চেন দেখো কি জিজ্ঞেস করছি 3.9-এ,
কার্যকরী গ্রুপ গঠিত সমবায়বতা দুটি যৌগের নাম লেখো। কি সমবায়বতা বলেছে? কার্যকরী গ্রুপ গঠিত সমবায়বতা। তো এখানে দেখো সমবায়বতা মানে কি জানি আমরা, ওদের মধ্যে কি হবে আণবিক সংকেতটি কি হবে, কিন্তু কি হবে স্ট্রাকচারগুলো আলাদা হবে, তাকে আমরা কি বলছি কার্যকরী গ্রুপ গঠিত, তাদেরকে বলছি আমরা সমবায়বতা। আর আমাকে জিজ্ঞেস করছে কি কার্যকরী গ্রুপ গঠিত সমবায়বতা। দেখো এই যে দুটো যৌগ আছে আমি যদি লিখি এখানে CH3 CH2OH, এই যে যৌগ এটাকে আমরা কি বলছি, এখানে দেখো কার্যকরী গ্রুপটা কে আছে OH, আর আমি যদি লিখি CH3O CH3, এখানে দেখো কার্যকরী গ্রুপটা কে আছে ইথার, কিন্তু এখানে দেখো মলিকুলার ফর্মুলা কিন্তু সেম, এখানেও কি আছে C2H6O, এ হচ্ছে C2H6O, দুজনের ক্ষেত্রে সংকেত কিন্তু সেম আছে, কিন্তু দুজন দেখতে আলাদা, একজন ক্ষেত্রে কি, একজন ক্ষেত্রে অ্যালকোহল, একজন হচ্ছে ইথার, এটাকে বলছি কার্যকরী গ্রুপ গঠিত সমবায়বতা। এরপরে দেখো বিভাগ গ। বিভাগ গ যেমন 3 নাম্বার যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো দেখো। প্রথমে কি বলেছে যে পিভি সমান এনআরটি সমীকরণের মাত্রীয় বিশ্লেষণ থেকে আর এর একক নির্ণয় করো। কি বলেছে মাত্রীয় বিশ্লেষণ থেকে কি করতে বলেছে, আর এর একক আমাকে নির্ণয় করতে বলেছে। দেখো আমরা কি জানি যে পিভি সমান এনআরটি, তাহলে আর সমান কি হবে পিভি বাই এনটি হবে, আর সমান কি হবে আর সমান হবে পিভি বাই এনটি। এবারে পি মানে আমরা কি জানি চাপ, চাপকে কি হিসাবে লিখি বল বাই ক্ষেত্রফল, আর ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য স্কয়ার, ওই জন্য দৈর্ঘ্য স্কয়ার লিখেছি। আর ভলিউম মানে কি হয়ে থাকে দৈর্ঘ্যের কিউ হয়ে থাকে, ওই জন্য দৈর্ঘ্যের কিউ লিখেছি। আর মূল সংখ্যা ইন্টু উষ্ণতা, এখান থেকে এবারে দেখো এই দৈর্ঘ্য স্কোয়ারের ক্যাটেগরি পড়ে থাকে কি বল ইন্টু দৈর্ঘ্য, আর বল ইন্টু দৈর্ঘ্য মানে হয়ে থাকে কার্য বা শক্তি। এবার কার্য বা শক্তির একক হয়ে থাকে জুল, মূল সংখ্যার একক হয়ে থাকে মোল, আর উষ্ণতার একক হয়ে থাকে কেলভিন। তাহলে একক কি পেলাম আমরা, একক পাচ্ছি জুল, মোল ইনভার্স, কে ইনভার্স হচ্ছে এর একক। তাহলে এখান থেকে এই মাত্রা বিশ্লেষণের থেকে আমরা কি করছি একক নির্ণয় করতে পারলাম। তারপরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনে কি বলেছে যে উষ্ণতায় 28 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন 2.56 ATM 2.56 ATM চাপে 10 লিটার হবে সেই উষ্ণতা নির্ণয় করো। মানে আমাকে কি করেছে, আমি প্রথমে বলেছি যে অঙ্ক করার সময় কি করতে হবে, কি কি ভ্যালু দেওয়া আছে প্রথমে আমাকে সেটা দেখে নেবো, তারপরে কি দেখবো যে কি ভ্যালু নির্ণয় করতে দিয়েছে। তো প্রথমে দেখো এখানে কি করেছে, আমাকে বলে দিয়েছে 28 গ্রাম নাইট্রোজেন গ্যাস, মানে আমাকে কি করেছে ওর ভর বলে দিয়েছে, তাহলে এম সমান কত বলে দিয়েছে 28 গ্রাম। তারপরে কি বলে দিয়েছে গ্যাসের আয়তন, আয়তন কত বলে দিয়েছে, আয়তন ভি সমান বলে দিয়েছে 2.56 লিটার। 2.56 গ্যাসের আয়তন, সরি এটা 2.56 চাপে বলেছে এখানে। পি সমান কত বলে দিয়েছে 2.56 ATM। আয়তন কত বলেছে, ভি সমান বলে দিয়েছে 10 লিটার। আমাকে জিজ্ঞেস করেছে উষ্ণতা টি সমান কত হবে। দেখো এগুলো বলে দিয়েছে PVTM, এগুলো দেওয়া আছে, আমরা কি সম্পর্ক জানি, আমরা জানি কি হয় যে পিভি সমান NRT। এখানে এনটা কি, এনটা হচ্ছে মোল সংখ্যা, মোল সংখ্যা মানে কি জানি, আরো মোল সংখ্যা মানেই জানি হচ্ছে যে W/M, মানে যে ওজন দেওয়া থাকে এটাকে W আকারও লিখতে পারো বা স্মল m আকারও লিখতে পারো, M × RT, পিভি সমান এটা। এবারে দেখো নাইট্রোজেন গ্যাসের জন্য কি বলে দিয়েছে, আমাকে ওজন বলে দিয়েছে, মানে ডাব্লুর মান বলে দিয়েছে W/M, এটা বলে দিয়েছে। এই নাইট্রোজেন গ্যাসের জন্য মনে রাখবে ওর ক্ষেত্রে ওর আণবিক ভর কত হয়ে থাকে, ওর আণবিক ভর ক্যাপিটাল M হয়ে থাকে কত 28 গ্রাম হয়ে থাকে, যেহেতু সংকেত N2, একটা নাইট্রোজেনের 14, দুটোর জন্য 28। এরপর আর এর মানও বলে দিয়েছে এখানে, আমাকে জিজ্ঞেস করেছে উষ্ণতা, তাহলে টি সমান কি হবে, টি সমান হবে এই W/Mটা কত আসছে, এটা 28/28 করলে কত আসছে 1 মোল চলে আসছে, তাহলে এখানে টি সমান কত আসবে PV/RT। পি এর মান এখানে কত বলে দিয়েছে, দেখো পি এর মান বলে দিয়েছে এখানে 2.56 ATM। ভি এর মান কত বলে দিয়েছে, ভি এর মান বলে দিয়েছে 10 লিটার। আর এর মান কত দেওয়া আছে 0.081, আর এখানে সরি এটা আর এটা এন, হয়তো এন এর মান কত 1 মোল। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে কত 2.56 ATM × 10 লিটার × 0.082 × 1, এটা আসবে 316 কেলভিন। এটা ক্যালকুলেশন করে দেখবে তোমরা 316 কেলভিন আসবে। তাহলে এই উষ্ণতায় কি হবে, এই উষ্ণতায় তোমার এই 28 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন 28 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন 2.56 ATM চাপে 10 লিটার হবে। তারপরে দেখো কোশ্চেন দিয়েছে যে কি মোলার আয়তনের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে থাকে। মনে রাখবে মোলার আয়তনের মান নির্ভর করে থাকে, এক হচ্ছে চাপ আর দুই হচ্ছে উষ্ণতা।
এই দুটো জিনিসের উপর কি করে, এই দুটো জিনিসের উপর নির্ভর করে থাকে মোলার আয়তনের মান। তারপরে দেখো আবার একটা প্রবলেম দিয়েছে। প্রবলেমটা কি দিয়েছে দেখো, বলছে 8.4 গ্রাম নাইট্রোজেন উৎপন্ন করার জন্য কত পরিমাণ NH4NO2 উত্তপ্ত করতে হবে। তাহলে এখানে আমাকে বলে দিয়েছে যে 8.4 গ্রাম নাইট্রোজেন উৎপন্ন করতে হবে, তার জন্য কত গ্রাম NH4NO2 উত্তপ্ত করতে হবে। তাহলে NH4NO2 একে যদি আমরা উত্তপ্ত করি, একে উত্তপ্ত করলে এখান থেকে কি পাই আমরা, নাইট্রোজেন প্লাস আমরা এখান থেকে জল পাই। এবার এখানে দেখো প্রথমে কি করবে, এই যে অঙ্কগুলো থাকে না, এই অঙ্কগুলো করার নিয়ম হচ্ছে এরকম যে সমীকরণ দেওয়া থাকবে, সেই সমীকরণ থেকে আমরা কি করব, প্রথমে সমীকরণ থেকে সমীকরণটা ব্যালেন্স করে লিখে নেব, তারপরে এই সমীকরণ থেকে আমরা আণবিক ভরকে ইউজ করে আমরা এখান থেকে সে সবাইকার জন্য কি পাবো, এর ওজন পেয়ে যাব। ওজন থেকে আমরা কি করব, ঐকিক নিয়ম ইউজ করব, ঐকিক নিয়ম ইউজ করে আমরা মান বার করতে পারবো। তো এখানে দেখো দেওয়া আছে NH4NO2 নাইট্রোজেনের জন্য কত হয় 14, তাহলে 14, দুটো নাইট্রোজেনের জন্য 28, হাইড্রোজেনের 1 4, অক্সিজেনের 32, তো কত হবে এটা 64 গ্রাম। তাহলে 64 গ্রাম নাইট্রোজেনের কত 28 গ্রাম, এখানে হবে 2H2 হবে এটা 28 গ্রাম। তাহলে কি দেখতে পাচ্ছি, আমরা যদি 64 গ্রাম NH4NO2কে উত্তপ্ত করি 28 গ্রাম নাইট্রোজেন আমরা পাচ্ছি। এটা এই ব্যালেন্স ইকুয়েশন থেকে আমরা জানতে পারলাম। তাহলে 64 গ্রাম থেকে আমরা পাচ্ছি 28 গ্রাম। আমাকে জিজ্ঞেস করেছে কি যে 8.4 গ্রাম আমি কি করেছি, 8.4 গ্রাম নাইট্রোজেন উত্তপ্ত করার জন্য কত পরিমাণে লাগবে। তাহলে এটাকে লিখতে পারি যে 28 গ্রামের জন্য লাগে আমাকে 64, তাহলে 8.4 জন্য লাগবে কত 64/28 গুণিত 8.4, 64/28 8.4 এটা আছে, এটিতে কাটাকাটি করো তাহলে আসবে কত 19.2 গ্রাম। কত আসবে 19.2 গ্রাম আসবে। এটা কাটাকাটি করে দেখবে 19.2 গ্রাম আসবে। 19.2 গ্রামকে উত্তপ্ত করলে আমরা কি পাবো 8.4 গ্রাম নাইট্রোজেন পেয়ে যাব। তারপরে দেখো আবার একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম কি বলেছে এখানে যে 12.26 গ্রাম KClO3 বিয়োজিত হয়ে STP-তে কত আয়তন অক্সিজেন গ্যাস উৎপন্ন করবে। তাহলে কত বলেছে আমাকে আগে এটা জানার জন্য জানতে হবে এর ইকুয়েশন। দেখো যদি আমরা কি করি KClO3 একে যদি আমরা উত্তপ্ত করি তাহলে এখান থেকে কি পাই আমরা KCl প্লাস অক্সিজেন গ্যাস। এটা আমার সমীকরণটাকে ব্যালেন্স করে নিতে হবে। এখানে 2KCl দিই, এখন 2KCl হবে, এখানে 3 অক্সিজেন হয়ে যাবে। দেখো সমীকরণ ব্যালেন্স হয়ে গেছে। এরপরে কি করব, আমাকে বলে দিয়েছে কি 12.26 গ্রাম KClO3। তাহলে কি করব এর ভরটা আর এর ভরটা নির্ণয় করলে হবে, যেহেতু এই দুজনকে মেনশন করছে KCl এর কথা বলেনি বলে আমরা KCl এর ভর কিন্তু আমরা নির্ণয় করব না। তাহলে এখন 2 ইন্টু পটাশিয়ামের জন্য কত হয়ে থাকে, তোমাদের এই কোশ্চেনে ভ্যালু দেওয়া আছে। এই দেখো পটাশিয়ামের জন্য কত বলে দিয়েছে 39, ক্লোরিনের বলে দিয়েছে 35.5 আর অক্সিজেনের বলে দিয়েছে কত 16। তাহলে এখানে কি করবো ভ্যালুগুলো বসাবো, এর কত 39, 35.5 আর একটা অক্সিজেনের জন্য কত হয়ে থাকে 16, তিনটের জন্য কত হবে 48। এটা ক্যালকুলেশন করলে আসবে 245 গ্রাম। আর এখানে অক্সিজেনের কত হয়ে থাকে, একটা অক্সিজেনের জন্য হয় 32, O2-র জন্য হয় 32, তিনটের জন্য হবে 3 × 32 সমান 96 গ্রাম। আমি কি দেখতে পাচ্ছি যে 245 গ্রাম KClO3-কে হিট দিলে আমরা 96 গ্রাম অক্সিজেন পাচ্ছি। আমাকে জিজ্ঞেস করেছে যে 12.26 গ্রাম KClO3-কে কত STP-তে কত আয়তন অক্সিজেন পাবো আমরা। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে যে 245 গ্রাম থেকে আমরা পাই 96 গ্রাম, তাহলে 12.26 গ্রাম থেকে পাবো আমরা 96 গুণিত 12.26/245 এত গ্রাম। এই যে ক্যালকুলেশন আছে, এই ক্যালকুলেশনটা আসবে 4.8 গ্রাম। 4.8 গ্রাম, এই যে 4.8 গ্রাম পাচ্ছি আমরা, এই 4.8 গ্রামটাকে কী করতে হবে, আমাকে কনভার্ট করতে হবে STP আয়তনে। আমরা কি জানি যে 22.4 লিটার হয় 1 মোলের আয়তন। 1 মোলের আয়তন কত হয় 22.4 লিটার। আর অক্সিজেন যে গ্যাস আছে, অক্সিজেন গ্যাসের ওজন কত হয়, তাহলে 32 গ্রাম যদি হয় সেটাকে 1 মোল বলি, 32 গ্রাম থেকে পাচ্ছি আমরা 22.4 লিটার। আর কত গ্রাম পেয়েছি আমরা 4.8 গ্রাম পেয়েছি। তাহলে 32 গ্রাম থেকে হয় 22.4 লিটার, 1 গ্রাম থেকে হবে 22.4/32 আর 4.8 থেকে আসবে ইন্টু 4.8 লিটার। এটা ক্যালকুলেশন করলে আসবে 3.36 লিটার সমান 3.36 লিটার।
এটা ক্যালকুলেশন কত আসবে 3.36 লিটার। তারপর 4.3 কোশ্চেন দেখো কি বলেছে, বলছে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল। মনে রাখবে তরলের যে আপাতন প্রসারণ গুণাঙ্ক নির্ভর করে থাকে ওই তরলটা যে উপাদান যে পাত্রে আছে সেই পাত্রের উপাদানের উপর নির্ভর করে। তাহলে কার উপর নির্ভর করে, যে পাত্র আছে ওই পাত্রের উপাদানের উপর নির্ভর করে, এটার উপর নির্ভর করে। আর কার উপর নির্ভর করে, যে উষ্ণতা কতটা পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, উষ্ণতা বৃদ্ধির উপরও নির্ভর করে। আর নির্ভর করে থাকে যে আয়তন ছিল ওই প্রাথমিক আয়তনের উপর নির্ভর করে থাকে। কার উপর, প্রাথমিক আয়তনের উপর নির্ভর করে। তারপরে দেখো কোশ্চেন জিজ্ঞেস করেছে চায়ের কেটলির হাতলে বেজ জড়ানো থাকে কেন। চায়ের কেটলির হাতলে বেজ জড়ানো থাকে, দেখো লেখা আছে ওই চায়ের কেটলির হাতে ওই যে কেটলি থাকে, কেটলিটা কী দিয়ে তৈরি হয়, অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয়। আর অ্যালুমিনিয়াম কি জানি আমরা, তাপের সুপরিবাহী হয়। এবার তাপের সুপরিবাহী হওয়ার ফলে যখন গরম করা হয় কেটলি তখন কি হয়, নিচের অংশটি উত্তপ্ত হয়। আর নিচের অংশ উত্তপ্ত হওয়ার সাথে সাথে কি হয়, ওই হাতলটি তো উত্তপ্ত হয়ে যায়। আর হাতলটি যদি উত্তপ্ত হয়ে যায় হাতলটা ধরতে পারবো না, ওই জন্য কি করা হয়, ওই হাতলে বেদকে জড়ানো হয়। আর বেদ যদি জড়ানো হয় তাহলে কি হবে, ওই যে হিটটা আছে বা তাপটা আছে, তাপটা আমাদের হাতে আসবে না। ওই জন্য আমরা কি করি, ওই জন্য আমরা ওই অ্যালুমিনিয়ামের যে কেটলি আছে বা কেটলিতে আমরা কি করে থাকি, হাতলেকে আমরা কি করি, বেদ জড়ানো থাকে। তারপরের কোশ্চেন দেখো কি বলেছে, যে এক্স রশ্মির দুটি ব্যবহার উল্লেখ করো। দেখো এক্স রশ্মিকে আমরা ব্যবহার করতে পারি কোন কোন ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করতে পারি, বিভিন্ন রকম দেহের যে আমাদের রোগ নির্ণয় ব্যবহার করতে পারি, আর ধাতব বস্তু শনাক্তকরণ করতে আমরা এক্স রশ্মি ব্যবহার করতে পারি। আর কি করতে পারি, ওই শিল্পখাতে কাঠামো বিশ্লেষণে আমরা কি করতে পারি, এক্স রশ্মিকে আমরা ব্যবহার করতে পারি। তারপরে দেখো কি জিজ্ঞেস করেছে, যে দৃশ্যমান আলোকে বর্ণালী আলোর তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা কত। দেখো আমি যখন এমসিকিউ করাছিলাম তখন বললাম না যে দৃশ্যমান মানে কি হয়, ওই বেনিয়া সহকারে যারা থাকে, যে বেগুনি থেকে লাল এই যে থাকে, এটা কত পাল্লার মধ্যে থাকে, 380 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার। কত থাকে, 380 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার থাকে। কত, 380 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার। এর মধ্যে কি থাকে, এর মধ্যে দৃশ্যমান পাল্লাটা থাকে। তারপরে ধরো কোশ্চেন দিয়েছে 4.5-এ, যে কাঁচের স্ল্যাবে আলো এক প্রান্তে আপতিত হলে অপর প্রান্ত থেকে প্রতিষ্ঠিত হওয়ার সময় গতিপথের কিরূপ পরিবর্তন হয় এবং কেন। এই যে কাঁচের স্ল্যাবের যে প্রমাণটা আমি বললাম, এই প্রমাণটা খুব ইম্পর্টেন্ট, তোমাদেরকে যখন এমসিকিউ করছিলাম তখনই বললাম এই প্রমাণটা তোমরা বইয়ের মধ্যে পেয়ে যাবে, হুবহু দেওয়া আছে, ওখান থেকে তোমরা করে নেবে, ওটা দেওয়া আছে বই, অবশ্যই ভালো করে। আর তোমরা যদি না করতে পারো অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করবে, আমি নেক্সট লেকচারে বা নেক্সট যখন সেটা আলোচনা করবো তখন কিন্তু এই প্রমাণটা কিন্তু অবশ্যই তোমাদেরকে করিয়ে দেবো। তারপরের কোশ্চেন দেখো কি বলেছে, বলছে একটি অঅহমীয় পরিবাহীর উদাহরণ দাও। এই অঅহমীয় পরিবাহী কোনটা হচ্ছে, যেটা সিলিকন হয়ে থাকে সেটাকে আমরা কি বলে দেখি, সিলিকন হয়ে থাকে কি আমার অঅহমীয় পরিবাহী। মানে যে সমস্ত পরিবাহীগুলো কি হয় ওহমীয় সূত্র মেনে চলবে না তাদেরকে আমরা বলবো অঅহমীয় পরিবাহী বলবো। তারপরে দেখো আরেকটা কোশ্চেন দিয়েছে কি এখানে সাথেই, বলছে একটি পরিবাহীর রোধ অপর একটি পরিবাহীর দ্বিগুণ। মানে একটা পরিবাহীর রোধ R1 সমান যদি কি হয় x হয়, R2 সমান হবে 2x, এত ওহম, এটা হচ্ছে 2x ওহম। তারপরে বলেছে পরিবাহী দুই প্রান্তের বিভবের সমান। মানে এর ক্ষেত্রে V1 সমান কত হবে, V1 সমান তুমি ধরে নাও y, আর এখানেও V1 সমান কত হবে, y হবে, কারণ দুই প্রান্তের বিভবের সমান হবে। এটা V1 সমান y হলে V2 সমান কত হবে, y হবে। তারপরে বলেছে তাদের মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত কত হবে। মানে কি জিজ্ঞেস করেছে, অনুপাত মানে I1/I2 সমান কত আমাকে জিজ্ঞেস করেছে। আমরা ওহমের সূত্রের ফর্মুলা জানি কি, V সমান IR, তাহলে লিখতে পারি তো V1 সমান হচ্ছে I1R1 আর V2 সমান হচ্ছে I2R2। তাহলে এখানে V1/V2 করো, তাহলে পেয়ে যাবে V1/V2 সমানই আসবে I1R1/I2R2। আমাকে বার করতে দিয়েছি কি I1/I2 সমান কত হবে, তাহলে অতএব I1/I2 সমানই হবে V1 × R2/V2 × R1। তাহলে V1 V2 মান তো সমান, দুটো মানে সেম আছে, দুটো মান কেটে যাবে। তাহলে R1 R2 R2 মান কত 2x/x, x কেটে গেলে 2, তাহলে কত আসবে I1/I2 সমান কত হবে 2।
কত জিজ্ঞেস করেছে, অনুপাত কত হবে 2:1 হবে। তাহলে এখানে 2 আছে মানে নিচে 1, 2:1 হবে অনুপাত। তারপরের কোশ্চেন দেখো 4.7 কি বলেছে 4.7 এ, যে চুম্বকের উপর তড়িতের ক্রিয়া সংক্রান্ত দক্ষিণ হস্তমুষ্টি সূত্রটি লেখো। মানে ডান হাতের মুষ্টি নিয়ম আমাকে জিজ্ঞেস করেছে। ডান হাতের মুষ্টি নিয়ম দেখো তোমরা দেওয়া, এখানে দেওয়া আছে, তোমরা অবশ্যই এটা কিন্তু লিখে নাও। তারপরে দেখো কোশ্চেন জিজ্ঞেস করেছে কি, বৈদ্যুতিক স্থির কুণ্ডলী কোন ধাতু দিয়ে তৈরি করা হয়। মনে রাখো এটা কি হয়, নাইক্রোম তার। নাইক্রোম তার দিয়ে আমরা কি করে থাকি, নাইক্রোম তার দিয়ে আমরা এই যে বৈদ্যুতিক যে স্ত্রীগুলো আছে তার কুণ্ডলীকে নাইক্রোম তার সাহায্যে আমরা কি করে থাকি, তৈরি করে থাকি। তারপরের কোশ্চেন দেখো কি বলেছে, যে ভর ত্রুটি বা ভর বিচ্যুতি কাকে বলে। ভর ত্রুটি বা ভর বিচ্যুতি কাকে বলে, যে কোনো স্থায়ী নিউক্লিয়াসে ভরের গঠনকারী উপাদান সমূহের যে মুক্ত অবস্থার ভর আর ভরের যোগফলের চেয়ে কিছুটা কম হতে দেখা যায়, ওই ভরের যে পার্থক্য তাকে আমরা কি বলে থাকি, ভর ত্রুটি বলে থাকি। তারপরের কোশ্চেন দেখো কি বলেছে, যে নিউক্লিয় রিঅ্যাক্টরে কি ধরনের বিভাজন বিক্রিয়া হয়। একটু আগে তোমাদেরকে বললাম, তোমাদের এখানে এমসিকিউতে কোশ্চেন পড়েছিল যে কি হয়, যে যেখানে সূর্য যে শক্তি পাই আমরা কোনখান থেকে পাই, নিউক্লিয় সংযোজন করে। আর নিউক্লিয় রিঅ্যাক্টরে কি হয়, এখানে পাই আমরা নিউক্লিয় বিভাজন। রিঅ্যাকশনের মাধ্যমে আমরা কি পাই, নিউক্লিয় বিভাজন। এর মাধ্যমে কি হয়, এর মাধ্যমে আমরা ওই নিউক্লিয় রিঅ্যাক্টরে আমরা ওই ধরনের বিক্রিয়া করা হয়। তারপরের কোশ্চেন দেখো কি বলেছে, যে একটি নিউক্লিয়াস এক্স থেকে আলফা কণা নির্গত হলে নিম্নোক্ত বিক্রিয়ার ক্ষেত্রে এ ও জেড এর মান নির্ণয় করো। আমাকে কি জিজ্ঞেস করেছে, এ আর জেড এর মান। আমাকে দিয়েছে কি এখানে 92 এক্স এ, এখান থেকে কি হয়েছে জেড ওয়াই 228 প্লাস আলফা। আর আলফা কণা মানে আমরা কি জানি 2 4 হয়ে থাকে, নিচে হয়ে থাকে 2, উপরে হয়ে থাকে 4। তাহলে এটাকে আমি ব্যালেন্স আকারে লিখতে পারি, একটা ইকুয়েশন আকারে লিখতে পারো তোমরা, যে এ সমান কি হবে, এ সমান হবে 228 প্লাস 4। আর নিচে কি লিখতে পারি আমরা, যে 92 সমান আসবে জেড প্লাস 2। তাহলে আমাকে এখানে এ আর জেড এর মান নির্ণয় করতে দিয়েছে। তাহলে এ সমান কি পেয়ে যাব, এ সমান পেয়ে যাব আমরা 232, আর জেড সমান পেয়ে যাব কি আমরা 92 মাইনাস 2 সমান 90। তাহলে এইভাবে কি করতে পারবে তোমরা, জাস্ট এইভাবে সমীকরণের মাধ্যমে এ আর জেড এর মান নির্ণয় করতে পারবে। বা তোমরা এভাবে মনে রাখতে পারো, যে আলফা কোণা মানে কি হয়, নিচটা সবসময় 2 কমে, আলফা কোণা বেরিয়ে যাবে, নিচটা 2 কমবে আর উপরটা 4 কমে যাবে। তাহলে এখানে দেখো আলফা কোণা 92 যেটা 90 হবে, আর এখানে 228 প্লাস 4 যোগ করলে আমরা কি পেয়ে যাবো 232 পেয়ে যাবো। তারপরে দেখো জিজ্ঞেস করছে একটা কোশ্চেন এখানে সঙ্গে দেওয়া আছে, কি বলেছে, আলফা বিটা গামা এই রশ্মির মধ্যে কার আয়নন ক্ষমতা সর্বোচ্চ হয়। মনে রাখবো সব থেকে বেশি হয় কার, আলফা, তারপরে বিটা, তারপরে হচ্ছে গামা, এইটা হচ্ছে ওদের ক্রম। তো সব থেকে বেশি কার হচ্ছে, আলফা রশ্মির জন্য সব থেকে বেশি হয়। তারপর এখানে দেখো কি জিজ্ঞেস করেছে, বলছে হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন। কি জিজ্ঞেস করেছে, হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন। কারণ হচ্ছে হাইড্রোজেনের যে ধর্মগুলো আছে না, হাইড্রোজেনের ধর্মগুলো গ্রুপ 1 যারা থাকে তাদের সাথে মিল পাওয়া যায়, আর যারা গ্রুপ 17তে থাকে তাদের সাথে কি পাওয়া যায়, মিল পাওয়া যায়। ওই জন্য হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয়ে থাকে। এখানে দেওয়া আছে দেখো কোন কোন ধর্মের মিল পাওয়া যায়, যে গ্রুপ 1 এর মৌলগুলির মতো হাইড্রোজেনের যোজ্যতা কত হয়, 1 হয়। ক্ষার ধাতুর সাথে হাইড্রোজেন কি হয়, যেমন ক্ষার ধাতুগুলি বিজারক দ্রব্য, হাইড্রোজেনও কি হয়, একটি বিজারক দ্রব্য। 17 সাথে কি মিল পাওয়া যায়, এই হ্যালোজেনগুলো কি হয়ে থাকে, দ্বিপরমাণু, যেমন F2Cl2 হয়ে থাকে। হাইড্রোজেনও দেখো কি হয়ে থাকে, দ্বিপরমাণু গ্যাস হয়ে থাকে। আর কি আছে, হ্যালোজেনের সাথে আরও মিল আছে দেখো, হ্যালোজেনকে কি করা হয়, হ্যালোজেনের মতো হাইড্রোজেনও কি করে, ধাতুর সাথে বিক্রিয়া করে ধাতব হাইড্রাইড তৈরি করে, আর অধাতুর সাথে বিক্রিয়া করে কি করে, সমযোজী যৌগ উৎপন্ন করে। এই জন্য কি বলা হয়, দেখো কি দেখতে পাচ্ছি আমরা, হাইড্রোজেনের সাথে কার মিল আছে, গ্রুপ 1-এরও মিল আছে, আর গ্রুপ 17-এরও মিল আছে। এই জন্য কি বলছি আমরা, এই জন্য হাইড্রোজেনকে এরকম দ্বৈত আচরণের জন্য কি হয়, হাইড্রোজেনকে আমরা দুষ্ট মৌল বলে থাকি। তারপরে দেখো জিজ্ঞেস করেছে ঋণাত্মকতার ক্রম সাজাতে বলেছে কার, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন আর কার্বন। আমরা কি জানি, যে বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়, ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, আর উপর থেকে নিচের দিকে গেলে ইলেকট্রোনেগেটিভিটি কমে। তোমাকে দেখতে হবে কি বরাবর দেওয়া আছে, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, কার্বন। তোমাকে কি বরাবর দেওয়া আছে, অক্সিজেন, নাইট্রোজেন। আমরা কি জানি নাইট্রোজেনের হয় 7, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। দেখো কি বরাবর দেওয়া আছে, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন কি বরাবর দেওয়া আছে, এটা পর্যায় বরাবর দেওয়া আছে। তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়, ইলেকট্রোনেগেটিভিটি বৃদ্ধি পায়। তাহলে সব থেকে বেশি কার হবে, সব থেকে বেশি হবে ফ্লোরিন, অক্সিজেন। তো সব থেকে বেশি হবে ফ্লোরিনের, তারপরে অক্সিজেন, তারপর নাইট্রোজেন, তারপরে কার্বন। দেখো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, যে ক্ষারীয় মৃত্তিকা মৌল কাদেরকে বলে। ক্ষারীয় মৃত্তিকা মৌল কাদেরকে বলে, মনে রাখবে এই যে গ্রুপ 2 যে মৌলগুলো আছে, কি বলছি আমরা, দ্বিতীয় যে গ্রুপ 2,
মানে দ্বিতীয় নম্বর যে গ্রুপ আছে সেই মৌলগুলোকে আমরা বলে যাচ্ছে ক্ষারীয় মৃত্তিকা মৌল। কেন? কারণ এদের যে অক্সাইডগুলো আছে এদেরকে মাটিতে পাওয়া যাবে, মৃত্তিকাতে পাওয়া যায়, জন্য এদেরকে আমরা কি বলছি ক্ষারীয় মৃত্তিকা মৌল। তারপরে দেখো আরো জিজ্ঞেস করেছে একটা, যে জলের সাথে বিক্রিয়া করে এরা কি উৎপন্ন করে। মনে রাখো জলের সাথে বিক্রিয়া করে এরা কি উৎপন্ন করে থাকে। আমি যদি বলে থাকি ম্যাগনেসিয়াম জলের সাথে বিক্রিয়া করে MgOH এর হোল2 উৎপন্ন করে, এমনি যে গ্রুপ 2 যারা থাকে না এরা সবাই কি করে জলের সাথে বিক্রিয়া করে এরকম হাইড্রোক্সাইড উৎপন্ন করে থাকে। কি উৎপন্ন করে থাকে? হাইড্রোক্সাইড উৎপন্ন করে থাকে। এবং হাইড্রোক্সাইড যেটা উৎপন্ন হয় ওর নেচারটা কেমন হয়? ওটা ক্ষারীয় প্রকৃতির হয়ে থাকে। কি উৎপন্ন করে থাকে? হাইড্রোক্সাইড উৎপন্ন থাকে, এবং যে উৎপন্ন হাইড্রোক্সাইড হয় ওটা ক্ষারীয় প্রকৃতির হয়ে থাকে। তারপরে দেখো জিজ্ঞেস করেছে একটি ইউরেনিয়ামের মৌলের উদাহরণ। ইউরেনিয়াম না, ইউরেনিয়াম উত্তর মৌল হতো আর কি। ইউরেনিয়াম উত্তর মৌলের উদাহরণ কি হবে এখানে? নেপচুনিয়াম। কি হবে? নেপচুনিয়াম বা NP। তারপরের কোশ্চেন দেখো কি বলেছে কোশ্চেনে, বলেছে কপারের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখ করো। ব্যবহৃত তড়িৎদ্বার, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আর তড়িৎদ্বারে সংগঠিত বিক্রিয়া। দেখো আমরা যখন কপারের বিশ্লেষণ করি এই অ্যানোড আর ক্যাথোড, অ্যানোডে কি ব্যবহার করে থাকি? অবিশুদ্ধ কপারের পাত ব্যবহার করি, আর ক্যাথোডে ব্যবহার করি বিশুদ্ধ কপার পাত। আর তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করে সালফিউরিক অ্যাসিড মিশ্রিত কপার সালফেটের দ্রবণ আমরা ব্যবহার করে থাকি। আর কি বিক্রিয়া হয়ে থাকে? অ্যানোডে কি জানি আমরা? অ্যানোড সবসময় কি হয়? অ্যানোডে জারণ হয়, ক্যাথোডে বিজারণ হয়। তাহলে অ্যানোডে দেখো কি হয়েছে? অ্যানোডে কপার কি করছে? দুটো ইলেকট্রন ছেড়ে কপার 2+ পরিণত হয়েছে। আর ক্যাথোডে কি হয়েছে? কপার 2+ দুটো ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয়েছে। এটি ছিল কি কপারের তড়িৎ বিশ্লেষণের তড়িৎদ্বারে কি ব্যবহার করছি আমরা? তড়িৎ বিশ্লেষ্য আর তার সাথে সংগঠিত বিক্রিয়া। এবারে দেখো কি বলেছে, যে লাভ-লাং পদ্ধতিতে HCl প্রস্তুতিতে ব্যবহৃত বিকারক, বিক্রিয়া শর্ত ও রাসায়নিক সমীকরণ লেখো। তো লাভ-লাং পদ্ধতিতে আমরা কি তৈরি করে থাকি? HCl তৈরি করে থাকি। এখানে দেখো কি করেছি, বিকারক হিসেবে কাকে ব্যবহার করি আমরা? NaCl আর H2SO4 আমরা ব্যবহার করে থাকি। আর সমীকরণ কি হয়? NaCl প্রথমে H2SO4 এর সাথে বিক্রিয়া করে 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি উৎপন্ন করে? NaHSO4 প্লাস HCl উৎপন্ন করে। এই যে NaHSO4 উৎপন্ন হয়েছে কি করে? আরও NaCl এর সাথে রিঅ্যাকশন করে Na2SO4 প্লাস HCl উৎপন্ন করে। এটি হচ্ছে কি লাভ-লাং পদ্ধতিতে HCl প্রস্তুতির সমীকরণ আর তার বিকারক। তারপরের কোশ্চেন দেখো কি বলেছে, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদনে ব্যবহৃত প্রয়োজনীয় বিকারক, বিক্রিয়া শর্ত ও সমীকরণ। আমার কি বলছে? হেবার পদ্ধতিতে বিকারক জিজ্ঞেস করেছে। হেবার পদ্ধতি কি জিজ্ঞেস করেছে? বিকারক, বিক্রিয়া শর্ত আর সমীকরণ। দেখো হেবার পদ্ধতিতে আমরা অ্যামোনিয়া প্রস্তুত করি, বিকারক হিসেবে কাকে ব্যবহার করি আমরা? 1 আয়তন নাইট্রোজেন আর 3 আয়তন হাইড্রোজেন। ওই বিক্রিয়ার শর্ত কি? এই বিক্রিয়ার শর্তটা ভালো করে মনে রাখবে। শর্তটা কি হয়ে থাকে? আমরা 400 থেকে 450 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমরা কি করি? আর 200 ATM চাপের উপস্থিতিতে আর কি ব্যবহার করি? অনুঘটক হিসেবে ব্যবহার করি আমরা আয়রন চূর্ণ। এই টেম্পারেচার আর এই চাপের উপস্থিতিতে আর এই অনুঘটকের উপস্থিতিতে আমরা কি করি? 1 আয়তন নাইট্রোজেনের সাথে কি করি আমরা? 3 আয়তন হাইড্রোজেনকে মিশিয়ে করে আমরা বিক্রিয়া করাই, এবং বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়? অ্যামোনিয়া উৎপন্ন হয়। সমীকরণ কি হবে? N2 + 3H2 সমান কি হয়? 2NH3। আর বিক্রিয়াটা যখন হয় আমরা তখন কি পাই? এই NH3 সাথে সাথে আমরা আরও তাপও আমরা পেয়ে থাকি। এটা ছিল হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির সমীকরণ। তারপরে দেখো কি বলেছে এখানে, অ্যাসিটিলিনের সাথে হাইড্রোজেনের যুত বিক্রিয়া শর্ত উল্লেখ করে সমিত রাসায়নিক সমীকরণ লিখো। দেখো অ্যাসিটিলিনের সাথে কি কার বিক্রিয়া হয়েছে? হাইড্রোজেনের বিক্রিয়া। অ্যাসিটিলিনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া। অ্যাসিটিলিনের সংকেত কি হয়? CH ট্রিপল বন্ড CH। এর সাথে আমরা কি করছি? হাইড্রোজেনের বিক্রিয়া করছি। 2 অণু হাইড্রোজেন যুক্ত হয়ে গেলে কি করবে? এই ট্রিপল বন্ডটা ভেঙে সিঙ্গেল বন্ডে কনভার্ট হবে, এবং এই কার্বনে দুটো হাইড্রোজেন আর এই কার্বনে দুটো হাইড্রোজেন যুক্ত হয়ে গেলে CH3 সিঙ্গেল বন্ড CH3 হবে। আর রিঅ্যাকশনে যখন করা হয় আমরা অনুঘটক হিসাবে নিকেল চূর্ণ হিট ব্যবহার করি। আর কেউ যদি নিকেল চূর্ণ হিট ব্যবহার না করে ডিরেক্ট যদি প্লাটিনাম বা প্লাডিয়াম ব্যবহার করে তখন কিন্তু হয়ে যাবে। তাহলে বিক্রিয়ার শর্ত কি? অ্যাসিটিলিনকে 2 আয়তন হাইড্রোজেনের সাথে নিকেল চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ উষ্ণতায় বিক্রিয়া ঘটানো। এটা হচ্ছে কি এই বিক্রিয়ার শর্ত। তারপরে দেখো জিজ্ঞেস করেছে ইউপ্যাক নাম লেখো। IUPAC নাম CH3 CH2 CH2OH। তাহলে কি দিয়েছে আমাকে যৌগটা? CH3 CH2 CH2OH। এটা হচ্ছে কি আমার কার্যকরী গ্রুপ। কি কার্যকরী গ্রুপ? এটা অ্যালকোহল। তাহলে এটা হবে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন। 3টে কার্বন আছে আর কার্যকরী গ্রুপ হিসাবে আছে আমার OH। তাহলে নাম কি হবে? এর না আর এখানে কি আছে? কার্বন কার্বন সিঙ্গেল বন্ড প্রেজেন্ট আছে, তাহলে নাম হবে হচ্ছে প্রোপ অ্যান্ড অল। এর নাম হচ্ছে প্রোপানল, বা আমরা কি বলতে পারি? প্রোপ-1অলও বলতে পারি। প্রোপেন 1 অল, বা আমরা প্রোপানলও বলতে পারি। এটাকে কি বলতে পারি? প্রোপানল। তারপরে দেখো তোমাদের লাস্ট কোশ্চেন।
লাস্ট কোশ্চেন কি বলেছে, ট্যাফলন, ট্যাফলনের মনোমারের নাম, একটি ব্যবহার, আর জিজ্ঞেস করেছে একটি তরল হাইড্রোকার্বনের নাম লিখো। দেখো ট্যাফলন মানে মনে রাখবে আমরা কি বলছি, ওই যে পলিটেট্রাফ্লোরোইথিলিন আছে না, ওটাকে আমরা কি বলে থাকি, ট্যাফলন বলে থাকি। এর মনোমারের নাম কি হয়ে থাকে, এর মনোমারের নাম হচ্ছে টেট্রা ফ্লোরো ইথিলিন, এটা হচ্ছে কি এর মনোমারের নাম। সংকেতটা কি হয়, সি, ইথিলিনের যে সংকেত হয়, ইথিলিনের সংকেতেই শুধুমাত্র কি হয়, হাইড্রোজেনের জায়গায় কি থাকে, ওই হাইড্রোজেনের জায়গায় ফ্লোরিন থাকে, CF2 ডবল বন্ড CF2, এটা হচ্ছে কি টেট্রা ফ্লোরো ইথিলিন, এটা হচ্ছে কার, ট্যাফলনের মনোমার। এর ব্যবহার ওই ননস্টিক যে বাসনপত্রগুলো আছে না, ওই বাসনপত্র তৈরি করার জন্য আমরা এই ট্যাফলন আমরা ব্যবহার করে থাকি। আর কি জিজ্ঞেস করেছে, একটি তরল হাইড্রোকার্বনের নাম, তরল হাইড্রোকার্বনের নাম হচ্ছে কি হয়ে থাকে, এই যে ডিজেল, পেট্রোল, এগুলো সব হচ্ছে কি তরল হাইড্রোকার্বন। তো দেখো আমাদের যে এই এবিটিএ টেস্ট পেপার যে ফার্স্ট সেট ছিল, আমি তার সমস্ত রকম সলিউশন তোমাদেরকে আমরা এখানে করে দিয়েছি। এরপর কি, এরপর তোমাদের যে পরে যে পেজগুলো আছে, এই পরের পেজের সলিউশনে কিন্তু আসবে। তোমরা কিন্তু আমাদের চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকো, এবং যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে। আর এই শুধুমাত্র ভৌত বিজ্ঞান না, আমাদের চ্যানেলে কিন্তু জীবন বিজ্ঞান, ম্যাথামেটিক্স, তারপরে যে ভূগোল, সমস্ত সাবজেক্টেরই কিন্তু এই এবিটিএ টেস্ট পেপারের সলিউশন রাখা আছে। তোমরা কিন্তু আমাদের চ্যানেলে যে হোম পেজ আছে, ওই হোম পেজের প্লে লিস্টে গিয়ে কিন্তু এবিটিএ, WBTA এই দুটোরে কিন্তু দেওয়া আছে, তোমরা কিন্তু ওখানে অবশ্যই গিয়ে ওই প্লে লিস্টে চেক করবে। এবং এই ভিডিওগুলো একা দেখলে হবে না, বন্ধুদেরকে দেখাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।